সুধীমণ্ডলী, আমরা আমাদের দ্বিতীয় পর্ব শুরু করছি। টাইম পাসের দ্বিতীয় পর্ব বরাবরের মতন আমাদের পরিকল্পনা এবং পরিচালনায় ডাক্তার আব্দুল নূর তুষার, এবং আজকে আমাদের বিষয় হলো আমি গাধা বলছি। তো আমরা টাইম পাস করতে চাচ্ছি। এই টাইম পাসের আলোচনার মধ্যে দিয়ে মূলত আমরা চাচ্ছি যে আমাদের মানবিক দিকগুলো যেন আরো জেগে ওঠে। এই করোনার সময় বিভিন্নভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার এবং সামগ্রিক ব্যবস্থাপনার যে অসংলগ্ন দিকগুলো মানুষের সামনে আসছে, অধৈর্যশীল, বুদ্ধিহীন যে অবস্থা, সেই অবস্থা থেকে তো আমরা যেন একটা গাধার মতন সমস্ত কার্যক্রম করছি। তো তুষার ভাই বললেন যে আমরা এই যে কথাবার্তা বলছি এইগুলো অনেকটা গাধার মতন বলা হচ্ছে। শুধু সেটা নয়, আমরা জানি যে আমি গাধা বলছি একটি নাটকও ছিল। যারা এই নাটকটি আগে দেখেননি, আগে দেখে নিবেন। আমি তুষার ভাইকে প্রথমেই আলোচনায়, আচ্ছা তুষার ভাই, আমি গাধা বলছি আসলে কি, কিসের জন্য আমি গাধা? এটা হচ্ছে কৃষ্ণচন্দ্রের একটা উপন্যাস। কৃষ্ণচন্দ্র ভারতীয় হিন্দি ভাষার ঔপন্যাসিক। তিনি বেশ উপযোগ্য হচ্ছে ভারতের যে বিভাগ হয়েছিল সেই বিভাগ, দেশ বিভাগ, তারপরে সীমান্তে যে সন্ত্রাস, ধর্মীয় এবং রাজনৈতিক যে বর্ণবাদ, এই বিষয়গুলো তিনি লিখেছিলেন। তো তেমন একটি বই হচ্ছে আমি গাধা বলছি, এবং সেই উপন্যাসের মধ্যে উনি দেখিয়েছিলেন যে একটি গাধা কথা বলে, এবং সে যা বলে সেটা আসলে অনেককে আহত করে, কারণ কথাগুলি সত্য, কথাগুলি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ। কিন্তু আবার গাধার কথা বলে কেউ সেটা শোনেও না, পাত্তাও দেয় না, ওইরকম আর কি। জি, তাহলে কি আজকে আমরা যা বলবো তা কেউ শুনবে না? না, সেটা তো আমরা উপলব্ধি করেছি গত 1 বছর বা তারও বেশি সময় ধরে সারা পৃথিবীতেই যারা জনস্বাস্থ্য বিষয়ে কথা বলেছেন, যারা মানুষের প্রতিরক্ষার বিষয়ে কথা বলেছেন, স্বাস্থ্যবিধি নিয়ে কথা বলেছেন, যারা অর্থনীতিকে ঢেলে সাজানোর কথা বলেছেন, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা বলেছেন, তারা প্রায় প্রত্যেকে ওই কিষণচন্দ্রের উপন্যাসের গাধার মতো হয়ে গেছেন। তাদের কথা লোকে শুনেছে, বলেছে আপনি ভালো ভালো কথা, কিন্তু শেষ পর্যন্ত সেই কথাগুলো কেউ শোনে নাই। যেমন ধরেন এই যে কোভিড যে অর্থনীতিতে আঘাত আনবে, এটা কিন্তু অর্থনীতিবিদরা বলেছেন, এবং কিভাবে আঘাত, এবং একদল মানুষ যে কোভিডের আঘাতে দারিদ্রের কষাঘাতে আক্রান্ত হবেন সেটাও তারা সতর্ক করেছে। এখন এটার বিপরীতে আমাদের কি করা উচিত ছিল সেটাও তারা বলেছিলেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে কথাগুলি শুনেছে সব দেশ, সব রাষ্ট্র, যারা ক্ষমতা আছেন তারা, কিন্তু কার্যকর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে তারা দ্বিধাগ্রস্ত ছিলেন। এবং এই পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ততার কারণে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে শেষ পর্যন্ত অর্থনৈতিক যে অভিঘাত, সেটি মোকাবেলা করার দক্ষতা খুব বেশি একটা দেশ দেখাতে পারে না। আবার জনস্বাস্থ্য বিষয়ে যারা বলেছিলেন তারাও যেগুলো বলেছিলেন সেগুলো শোনে নাই। সেগুলো আবার শোনে নাই কেন? তখন আবার উদাহরণ দিয়েছে যে না না, এগুলো শুনলে তো মানুষ গরিব হয়ে যাবে, তাহলে আমরা এটা করতে পারি না, তাই আপনাদের কথা শুনলাম না। যারা বলেছে অর্থনীতিকে ঢেলে সাজান, তাদের কথাও শোনে নাই। যারা বলেছে স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজান, তাদের কথাও শোনে। তারা আসলে নিজের কথা শুনেছে। এবং এটি দেখবেন আপনি পৃথিবীর বড় বড় দেশে আমরা দেখেছি, যেমন ফ্রান্সে এটি হয়েছে, ফ্রান্সে অনেক লোক মারা গেছে, আমেরিকাতে আমরা দেখেছি, এবং অবাক বিস্ময় আমরা দেখেছি যে ভারতে, পাকিস্তানে ও বাংলাদেশেও আমরা এটা দেখেছি যে আমরা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক ধরনের দ্বিধাগ্রস্ততার মধ্যে থেকেছি। আমরা সরাসরি সিদ্ধান্ত নিয়ে যাই সিদ্ধান্ত নিয়েছি সেগুলো দেরি করে, ফলে দেরি করে ঔষধ খেলে যেমন ঔষধ ঠিক মতো কাজ করে না, দেরি করে ব্যায়াম শুরু করলে যেমন আপনার শরীর আগের মতো হবে না, দেরি করে খেলে যেমন আপনার আলসার হবে, সেরকম দেরি করে ব্যবস্থা নেওয়ার কারণে কিন্তু শেষ পর্যন্ত আমাদের যতটুকু সফলতা পাওয়ার কথা তার চেয়ে পুরো পৃথিবী পিছিয়ে থেকেছে, এবং আমরাও সেই নামতে পারি নাই। কিন্তু যারা দ্রুত ব্যবস্থা নিয়েছে তারা কিন্তু প্রমাণ করেছে যে দ্রুত কাজ করলে কোভিডের বিরুদ্ধে বিজয়ী হওয়া সহজতর হয়।
এটাই হচ্ছে কারণ আর কি। তো সেই জন্য সারা পৃথিবীতেই গাধারা কথা বলেছে এবং চালাকেরা সেটা শোনে নাই। তাহলে তুষার ভাই, আমাদের এই যে আমরা গাধারা যারা কথা বলছি, এখন আমাদের দেশে তো ইকোনমিক্যাল গ্রোথ হচ্ছিল, ভালো হচ্ছিল। আমরা লকডাউন সেভাবে পালন করলাম না। আমরা দেখলাম যে আমাদের যারা বিজিএমএ নেতৃবৃন্দ যারা আছেন তারা বললেন যে গার্মেন্টস ওয়ার্কারদের কাজ করাতে হবে। আমরা গত লকডাউনের সময় দেখলাম যে প্রচুর গার্মেন্টস শ্রমিকরা তারা পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গার সময় লকডাউন না মেনে গার্মেন্টস ওয়ার্কাররা কাজ করে। কারণ অর্থনীতিটা তো একটা বড় বিষয়। এটি আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ছিল অর্থনৈতিক স্বাবলম্বিতা হওয়ার, সেটিকে অ্যাচিভ করার জন্য 50 বছরের এই সময়ে আমাদের যে গ্রোথ হচ্ছিল সেই গ্রোথকে আমরা ধরে রাখতে চাই এবং আমরা গ্রোথটা ধরে রেখেছি। এবং আমরা জানি যে গত বছরে আমাদের এই কোভিডের মধ্যেও আমাদের জিডিপি বা অর্থনৈতিক গ্রোথ বেশ ভালো, যদিও আমরা আমাদের যে ফ্লাইওভার বা যে সমস্ত এক্সপ্রেসওয়ে এইগুলোর কাজের এক্সটেনশন দেখতে পাচ্ছি, খুব বেশি কাজ হচ্ছে সেটাও মনে হচ্ছে না, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। এখন অর্থনৈতিক উন্নয়নের এই জায়গাটাকে আমাদের তো দেখতেই হবে, না দেখলে কিভাবে আমরা বলবো যে আমরা জাতি হিসাবে অন্যান্য দেশের চেয়ে আগাতে পারছি না। আবার আজকে ফেসবুকে আপনি একজনের আমি লেখা পড়ছিলাম, সেই জায়গাটায় একজন লিখছিলেন যে গত 50 বছরে যে অর্থনৈতিক উন্নয়ন, সেই অর্থনৈতিক উন্নয়ন অন্যান্য দেশের দিকে তাকালে অর্থনৈতিক উন্নয়ন প্রায় সব দেশেরই হয়েছে। আমরা যদি সাউথ ইস্ট এশিয়ান রিজন তাকাই, আফ্রিকার দেশগুলোতে তাকাই, সব দেশেরই অর্থনৈতিক উন্নয়ন একটা পর্যায়ে সব দেশেরই হয়েছে। কিছু কিছু দেশের অনেক বেশি হয়েছে গত 50 বছরে, যেগুলোকে আমরা উদাহরণ দেই। আবার যে সমস্ত দেশে যুদ্ধ বিগ্রহ চলছে সেই সমস্ত দেশে অর্থনৈতিক উন্নয়নের চেয়ে অবনতি বেশি হয়েছে। এখন এই করোনার সময়ে এটা আমাদের অর্থনৈতিক উন্নয়ন নাকি জনস্বাস্থ্য, কোনটা বেশি প্রাধান্য দেওয়া উচিত? জনস্বাস্থ্য ঠিকঠাক করলে কি আমরা এই অর্থনৈতিক উন্নয়ন যেটা হচ্ছে এই বছরও সেটা কি ধরে রাখতে পারবো? মানে এবার নতুন স্ট্রেন এসেছে, তার ফলে মানুষ বেশি মারা যাচ্ছে, বেশি আক্রান্ত হচ্ছে, এবার কিন্তু ভীতিটা অনেক বেশি। আগামী বছর যদি আবার আপনি যেটা আমরা জানি যে যদি এভাবে যদি আমাদের মিউটেশন চলতে থাকে, হয়তো আরো বেশি মারাত্মক স্ট্রেন আসতে পারে। তাহলে জনস্বাস্থ্যটা কি প্রাধান্য দেওয়া হবে নাকি অর্থনীতিটা প্রাধান্য দেওয়া হবে? আমার মানুষের খাদ্য লাগবে। তবে আমি নিজে এইটা নিয়ে যখন ভাবি, নিজে আসলেই কিন্তু সত্যি গাধা হয়ে যায়। আপনি কি একটু গাধার মতন ফিলিংস অনুভব করতেছেন? না, সেটা করছি না। এই জন্য যে এই সিদ্ধান্তটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এটি একটি সামাজিক সিদ্ধান্ত, যে আপনি কতটুকু অর্থনৈতিক উন্নয়নকে বিসর্জন দিয়ে আপনি জনগণের স্বাস্থ্যকে বাঁচাবেন। মহামারীর সময় যে অর্থনীতি আর স্বাভাবিক সময় যে অর্থনীতি সেটাতে এক হবে না। এখন মুশকিলটা হচ্ছে যে আমরা চেয়েছি যে আমাদের অর্থনৈতিক উন্নয়ন মহামারীর সময় আগের মতোই থাকুক। এই চাওয়াটা কিন্তু ভুল। এই জন্য যে আমি যদি আমার জনস্বাস্থ্যকে বিপন্ন করি তাহলে একটা দীর্ঘ সময় পর্যন্ত মৃত্যু এবং অসুস্থতার ঝুঁকির মধ্যে আমাদের অর্থনীতিকে কাটাতে হবে। কোভিড শুরুতে তরুণদেরকে খুব একটা আক্রান্ত করছিল না। এই সুবিধাটা পেয়ে গত বছর বাংলাদেশ এবং আরো কিছু দেশ তারা তাদের অর্থনৈতিক উন্নয়নের গতিধারাকে কোনো না কোনো ভাবে অব্যাহত রাখতে পেরেছে। কিন্তু এই বছর কিন্তু বিষয়টা সেরকম নয়। নতুন স্ট্রেন চলে এসেছে, তরুণরা আক্রান্ত হচ্ছে, মৃত্যুর পরিমাণ বাড়ছে, একটা একটা অস্বাভাবিক পরিস্থিতি আবার তৈরি হয়েছে সারা পৃথিবীতে। এখন জনস্বাস্থ্য কেন গুরুত্বপূর্ণ? জনস্বাস্থ্য গুরুত্বপূর্ণ এই জন্য যে রোগের একটা বার্ডেন আছে। আপনি জনস্বাস্থ্যের ছাত্র, আপনি জানেন যে বার্ডেন অফ ডিজিজ বলে একটা কথা আছে, যে কিছু কিছু অসুখ আছে এটা কিন্তু
আমাদেরকে দীর্ঘমেয়াদে আমাদের অর্থনীতির উপরে চাপ সৃষ্টি করে। ধরা যাক বাংলাদেশের অধিকাংশ লোক 40 পার হওয়ার পরেই হৃদরোগে আক্রান্ত হতে শুরু করলো, তাহলে কি হবে? তাহলে এক একজন ব্যক্তি যদি 73 বছর বাঁচেন, তাহলে 33 বছর তিনি হার্টের ঔষধ খাবেন। এখন এই যে হার্টের ঔষধের পিছনে যে টাকাটা খরচ হবে, এটা তো আপনার অর্থনীতির উন্নয়ন থেকে আসা টাকা খরচ হবে। তারপরে যদি এই লোকগুলি স্টেন্ট বসাতে হয়, এই লোকগুলিকে যদি কিছুদিন পর পরে পরীক্ষা করতে হয় নানা ধরনের, এই লোকগুলিকে যদি একটা দীর্ঘ স্বাস্থ্য বিষয়ক ঝুঁকির মধ্যে কাটাতে হয়, তাহলে এই যে খরচটা হবে, এই খরচটা কিন্তু অপচয়। কেন অপচয়? কারণ এইটা তো তার ওষুধের পিছনে খরচ হচ্ছে, এটা দিয়ে তার কোনো উন্নতি হচ্ছে না, এটা হচ্ছে তার অবস্থানকে ধরে রাখার পিছনে খরচ হচ্ছে। অর্থাৎ নিজের স্বাস্থ্যের উন্নয়ন বাধাগ্রস্ত হয়ে গেল, লোক মৃত্যু ঝুঁকির মধ্যে চলে গেলেন, অনেকে কিন্তু মারাও যাবেন। ফলে 40 বছর জাতি তার পিছনে যে ইনভেস্ট করেছিল নানান ভাবে, তিনি বাকিতে 30 বছর সেটা ফলাফল দিতে না পেরেও হয়তো চলে যাবেন, কারণ তিনি ওই 33 বছরের মধ্যে 5 বছর হাসপাতালে কাটাবেন, 10 বছর তিনি অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে লড়বেন, এরকম একটা অবস্থা তৈরি হবে। এই যে একটা অবস্থা তৈরি হয়, এই অবস্থাটা থেকে কিন্তু আমাদের উত্তরণ ঘটতে হবে। কোভিডে আমরা কি দেখেছি? কোভিডে পোস্ট কোভিড ইলনেস হয় এবং বহু মানুষ দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, কারো কারো রক্ত সংবহন তন্ত্র অসুবিধা হচ্ছে, কারো কারো স্ট্রোক হচ্ছে, কারো কারো হার্ট অ্যাটাক হচ্ছে। অর্থাৎ কোভিড শুধুমাত্র হয়েছিল চলে গেছে আর কিছু নাই, এরকম রোগ কিন্তু না। ফলে কোভিড যে একটা বার্ডেন অফ ডিজিজ তৈরি করছে সামনের দিকে, এবং শুধু তাই নাই যে কোভিড এর জন্য আইসিইউ বেড বানাতে হচ্ছে, আজকে কোভিড এর জন্য নতুন হাসপাতাল বানাতে হচ্ছে, এইগুলি কি স্বাভাবিক অবস্থা আমরা তৈরি করতাম? আমরা করতাম না। আপনি অর্থনীতির গতিধারায় উন্নয়ন করছেন, কিন্তু এক পকেটে টাকা রাখবেন, আরেক পকেট দিয়ে সেটা বের হয়ে যাবে। মানুষের কোয়ালিটি অফ লাইফ বা জীবনের মানের উন্নতি হচ্ছে উন্নয়নের লক্ষ্য। তো এখন যে অবস্থাটা আমি যেটাতে বলছিলাম, যে আপনার বাসার সামনে দিয়ে একটা 600 ফিট রাস্তা গেলে তো আপনার কোনো লাভ নাই, কারণ ওই 600 ফিট রাস্তা তো আপনি হেঁটেই পার হন, এবং ওই রাস্তা দিয়ে আপনাকে হেঁটেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে। ফলে আপনার কোয়ালিটি অফ লাইফের যদি উন্নয়ন না হয়, ওই 600 ফিট রাস্তা আর 60 ফিট রাস্তা আপনার কোনো কিছু আসে যায় না। ঠিক একইভাবে ফ্লাইওভার বলেন, রেলওয়ে বলেন, বা অন্য যত উন্নয়ন বলেন, আপনার যদি ওই উন্নয়নের ফলাফল ভোগ করার সক্ষমতা তৈরি না হয়, তাহলে আপনি তো সেই উন্নয়নের ভাগিদার না। যেমন বাংলাদেশে তো সিনেপ্লেক্স হয়েছে, সব মানুষকে সিনেপ্লেক্সে ছবি দেখতে পারে? সবার কি সামর্থ্য আছে যে 250 টাকা দিয়ে সিনেপ্লেক্সে ঢুকতে পারে বা 300 টাকা দিয়ে ছবি দেখতে পারে? তার মানে ওই সিনেপ্লেক্স ওইখানে যদি আগামী 100 বছরও থাকে, তার ওই সিনেপ্লেক্সের নিচে কিছু লোক থাকবে যারা ওই সিনেপ্লেক্সে কোনোদিন ঢুকতে পারে। ঠিক একইভাবে উন্নয়ন যদি সিনেপ্লেক্স হয়ে যায়, তখন কি ঘটে? যে আপনার ফ্লাইওভার আছে কিন্তু আপনার গাড়ি নাই। তো কোয়ালিটি অফ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ডেভেলপমেন্ট। আপনার অনেক উন্নয়ন হচ্ছে কিন্তু আপনার নিজের জীবন মানের উন্নয়ন হচ্ছে, ঠিক একইভাবে আপনার স্বাস্থ্যের উন্নয়ন হচ্ছে না। এটা যদি ঘটে, তাহলে তো উন্নয়নের ফলাফল মানুষ পাবে। আমাদের কোভিডের বেলায় এই বিষয়গুলি অনেক দেশ, অনেক অর্থনীতিবিদ, অনেক সরকার বুঝতে ব্যর্থ হয়েছে। তারা বলছেন যে উন্নতি চলতে হবে আগের মতোই, ঘোড়া সামনের দিকে শুধু দৌড়াতে থাকবে। কিন্তু পৃথিবীর সকল রাস্তায় সরাইখানা থাকে, কারণ একটা না দৌড়ানো যায় না, আপনাকে কোথাও না কোথাও প্রয়োজন অনুযায়ী থামতে হবে, প্রয়োজন অনুযায়ী ঘোড়াকে খাওয়াতে হবে, প্রয়োজন অনুযায়ী ঘোড়ার যত্ন নিতে হবে। তো যে উন্নয়নের বলগা হরিণের স্লেজে চড়ে আমরা সামনের দিকে রওনা দিয়েছি, স্লেজ সব মানুষ বুঝে না। আমরা ছোটবেলায় রাশিয়ান বই পড়তাম, সেখানে বলগা হরিণ এবং স্লেজ এই শব্দগুলি আমরা চিনতাম। আজকে ছেলে মেয়েরা চিনে না। তার মানে কি? তার মানে সে এখন রাশিয়া চিনে না, রাশিয়ান কথা, রাশিয়ান গল্প এগুলা চিনে না। এই যে আপনি একটা পৃথিবীতে থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলির একটি, সেটা আপনি চিনছেন না, এটা মানে কি? তার মানে আপনার শিক্ষা আগের চাইতে দুর্বলতর হয়েছে, আপনি পৃথিবীর একটা বিরাট অংশ সম্পর্কে কিছু জানছেন না। আপনার জীবনের সকল স্বপ্ন ইউএসএ, কানাডা, সিঙ্গাপুর, কোরিয়া, জাপান, থাইল্যান্ড, জীবাদের সবচেয়ে মহৎ সৌধগুলি যেখানে, সেগুলোই হচ্ছে আপনার স্বপ্ন। কিন্তু আপনি রাশিয়ান সংগ্রামের ইতিহাস জানেন না, চীনের সংগ্রামের ইতিহাস জানেন না, কিউবার সংগ্রামের ইতিহাস জানেন না, আপনি আফ্রিকান জনগোষ্ঠীর বিরাট যে ঔপনিবেশিক শাসনের ফলে যে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানেন না। আপনার পৃথিবী শুধুমাত্র পশ্চিমে,
এই যে একটা অবস্থা, ঠিক একইভাবে আমাদের এই উন্নয়নের ধারণাটি কিন্তু পশ্চিমা। আমাদের এই উন্নয়নের ধারণাটি কিন্তু আমাদের না। আমরা কিন্তু উন্নত ছিলাম এক সময়, এবং সেই সময় আমরা উন্নত ছিলাম। আমরা গল্প করি শায়েস্তা খান টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তারপর আমরা গল্প করি গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু ছিল। এর মানে কি? আপনি সেলফ ডিপেন্ডেন্ট ছিলেন। সবার গোলায় ধান ছিল না, কিন্তু আপনার গোলার ধান আপনি আপনারই ভাইয়ের কাছে দিতেন, বা আপনারই ভাই আপনার গরুর দুধটা পেত। এখন কিন্তু মুশকিলটা কোথায় হয়েছে? এখন মুশকিলটা হচ্ছে যে রাষ্ট্রগুলি আমাদেরকে উন্নয়নের কথা বলছে, যেমন আপনি গার্মেন্টস উদাহরণ দিয়েছেন, সে একই রাষ্ট্র আবার আমাদের গার্মেন্টসকে বলে সোয়েট শপে তৈরি হওয়া গার্মেন্টস। একই রাষ্ট্র আমাদেরকে বলে আমরা রক্তের বিনিময়ে গার্মেন্টস তৈরি করছি, এগুলোও বলে। তার মানে কি? এই পুরো প্রক্রিয়াটা হচ্ছে পুঁজিবাদী বিশ্বের একটা শোষণ প্রক্রিয়া। আমাকে উন্নয়নের একটা চেহারা দেখিয়ে, আমাকে সেই উন্নয়নের স্বপ্ন কিংবা উন্নয়নের কিছু সংখ্যা দেখিয়ে আমাকে বলা হচ্ছে তুমি তো উন্নত হয়েছো, কিন্তু আসলে আমি উন্নত হয়েছে কিনা এটা নির্ভর করে আমি কি আগের চাইতে বেশি বেশি ক্যালোরি পাচ্ছি, অর্থাৎ আমি কি খাবার পাচ্ছি। আমি যত স্কোয়ার ফুট এরিয়া ব্যবহার করতাম আমার বাসস্থানে, তার থেকে 2 স্কোয়ার ফুট বেড়েছে। আমি ঔষধ এবং বিশুদ্ধ বাতাসের নিশ্চয়তা পাচ্ছি। আমি কি আমার ছেলে মেয়েকে বা আমার নিজের জন্য প্রকৃত শিক্ষা অর্জনের যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি পাচ্ছি। আমি কি আমার মৃতদেহের সৎকারের জন্য যথেষ্ট সুবিধাদি পাচ্ছি। আমি যদি কালকে বিকলাঙ্গ হই, অচল হয়ে যাই, আমি কি কোনো রাষ্ট্রীয় প্রণোদনা বা রাষ্ট্রীয় কোনো সহায়তা পাবো। এইগুলি হচ্ছে মানবিক উন্নয়ন। এগুলির কোনটা আমরা অর্জন করেছি, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা কি সেই প্রশ্নটা করি? এই 10, 8, 12, 14, 18% এটা তো একটা সংখ্যা মাত্র, কিন্তু এই 18%-এর বিনিময়ে কি আমি দোকানে গেলে ফ্রি ওষুধ পাই? এই 18%-এর বিনিময়ে আমি কি কোথাও গেলে কোনো এক্সট্রা সুবিধা পাই? আজকে থেকে 20 বছর আগে আমি যেভাবে জীবন কাটাতাম, আমি কি এখন তার চাইতে উন্নততর কোনো জীবনে স্পর্শ করেছি? একদল লোক বলবে হ্যাঁ করেছেন। তারা কি বলবে? দেখেন দেখেন চিকেন ফ্রাই বিক্রি হয়, কত বিক্রি হয়। চিকেন ফ্রাইয়ের উন্নয়ন কিন্তু আরেক ঝামেলা। চিকেন ফ্রাই খেয়ে আপনার হার্ট ব্লক হয়ে যাচ্ছে, আপনি অতিরিক্ত লবণ খাচ্ছেন, আপনার ছেলে মেয়েরা মোটকা হয়ে যাচ্ছে, আমি মোটা হয়েছি, আপনি মোটা হয়েছেন। এগুলো সব চিকেন ফ্রাইয়ের নমুনা। আমাদের ছোটবেলায় চিকেন ফ্রাই ছিল না, আমরা মোটা সোটা ছিলাম। ভাই আমি জাস্ট এখানে এখন এইটারও বার্ডেন কিন্তু আমাদের আছে, এই বার্ডেনও নিতে হবে আমাদের। ফলে আজকে যে কোভিড এর, আমি এক লাইনে শেষ করে দিই, আপনি যে প্রশ্নটা করেছিলেন। হ্যাঁ শামীম, আপনার প্রশ্নটা আসার আগে আমি এক লাইনে শেষ করে দিই। বলে কোভিড আসার পরে এই পৃথিবীর সিদ্ধান্তই নিতে পারে নাই যে সে কোথায় থামবে এবং কতদিন থামবে, এবং এই থেমে থাকার ফলে যে পৃথিবী বেঁচে যাবে এবং তারপর যে দ্বিগুণ গতিতে এটা দৌড় দেওয়া যাবে, এইটা উপলব্ধি করতে সবাই ব্যর্থ হয়েছে। তারা সকলে ব্যস্ত ছিলেন সেলাই মেশিন কিংবা জাহাজ কারখানা কিংবা অস্ত্র কারখানা, এক এক দেশ যে যেটা বানায় আর কি, তারা সেগুলা চালু রাখতে ব্যস্ত ছিলেন। কিন্তু চালু রাখতে হবে মানব প্রজন্মকে। মানব প্রজন্ম যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে উৎপাদন সে যে কোনো সময় বাড়াতে পারবে, কমাতে পারবে। তো সবাই আপনার এই জায়গাটায় আমি জাস্ট একটা রিপোর্ট পড়ছি বাংলাদেশ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের উপর। অ্যাকর্ডিং টু দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020 for Bangladesh now stand at 133rd position out of 189 countries. In South Asia, it remains in the 5th position out of 8 countries included in the report. যে রিপোর্টটা হয়েছে সেটাতে, however, the country also improved its ranking by 9 places in the Planetary Pressure Adjustment Human Development Index. এখন আপনি দেখেন যে আমরা সাউথ ইস্ট এশিয়াতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা আগে যে পজিশন ছিল সেই পজিশনে আমরা আছি, কারণ 5th পজিশনে আমরা। আপনি আগের 4টা দেশের নাম বলেন, তাহলে বিষয়টা আরো সহজতর হবে মানুষের বুঝতে। আপনি আগের যে 4টা দেশ আমাদের আগে, আমি এটা দেখে আপনার কাছে আসতেছি, তার আগের 4টা দেশ কোনটার রিপোর্টের এই পৃষ্ঠাতে নাই, আমি সেগুলো আপনাকে পরে শেয়ার করছি। এখন আপনি আবার দেখেন যে কোভিড এর মধ্যে আমরা দেখলাম যে আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে,
চায়না দেখলাম যে তার ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ফার্স্ট কোয়ার্টারে আগের চেয়ে তার ডেভেলপমেন্ট, কারণ ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট অনেক বেশি তার গ্রোথ হয়েছে। আহ, এই পার্সপেক্টিভ থেকে ওরা আমাদের দেশের যে চিন্তা ভাবনা, হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান ভ্যালু অ্যাড করা, সেই জায়গাগুলোতে কতটুকু ডেভেলপ আমরা করেছি এটা নিয়ে কোশ্চেন করাটা কতটুকু উদ্ধতপনা হবে জানি না। কিন্তু আমরা আগে বলতাম যে আমরা ম্যাল নিউট্রিশনে ভুগি, আমাদের দেশের মানুষ খাদ্য পায়। এখন আমরা ডাবল বার্ডেন অফ ম্যাল নিউট্রিশন, অথবা বলা হচ্ছে ট্রিপল বার্ডেন অফ ম্যাল নিউট্রিশনে আমরা ভুগছি। আমরা ওভারওয়েট হয়ে যাচ্ছি, আমাদের আপনি যেটা বললেন ওবেসিটি বাড়ছে, এবং খুবই গত এক দশকে দ্য শিফটিং অফ ডিজিজ, মানে আমাদের যেটা ভার্বাল অটোপসির যে রেজাল্ট আমরা যেটা দেখতে পাই, আগে আমাদের দেশে মানুষ মারা যেত ডায়রিয়া, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এইসবে। এখন 67% বা 69% মানুষ মারা যাচ্ছে হলো নন কমিউনিকেবল ডিজিজে, ডায়াবেটিক্স, হাইপারটেনশন, ক্যান্সার, এসব ডিজিজে। আপনি নিশ্চিত জানেন যে আমাদের দেশে এখন নারীরা, রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মধ্যে নারীরা সবচেয়ে বেশি মারা যাচ্ছে হলো ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকেল ক্যান্সার, এইসব ক্যান্সার। কিন্তু এই ক্যান্সারের জন্য সরকার রিসেন্টলি বললেন যে আমরা 8টা বিভাগে সবচেয়ে বড় হাসপাতাল তৈরি করে দিই। আমার ওই গাধার মতন আবার আপনাকে একটা প্রশ্ন করি, আমার ক্যান্সার হবেই, সেই ক্যান্সার ট্রিটমেন্ট করার জন্য 8টা বড় বড় বিভাগীয় হসপিটাল করে দিব, ওই আপনার যেটা সিনেপ্লেক্সে কিছু মানুষ ট্রিটমেন্ট পাবে, কিছু মানুষ যেতে পারে যেরকম সেরকম, বাকিরা থাকবে না। কিন্তু এই ক্যান্সার প্রিভেনশনের জন্য পাবলিক হেলথ অ্যাপ্রোচ, এই হাইপার টেনশন কমানোর জন্য পাবলিক হেলথ অ্যাপ্রোচ, এই জায়গাগুলোকে সেইভাবে অ্যাড্রেসের কথা বলা হচ্ছে না, ইনভেস্টমেন্টও নাই। আর ওই আপনার যে আলোচনায় যে জায়গাটা আসতে চাই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের পলিটিক্যাল লিডার মুখে কোনো গত 10 বছরে আমি কোনো কথা শুনতে পাই না। তারা তারা বলেন যে আমরা এটা উন্নয়ন করেছি, ইনফ্রাস্ট্রাকচার এটা বানাইছি, এই রাস্তা গেছে, ওই গেছে, কিন্তু হিউম্যান ডেভেলপমেন্টের জায়গায়, হিউম্যানিটির জায়গায়, হিউম্যান ভ্যালু এডের জায়গায়, এই জায়গায় পলিটিক্যাল কোনো স্লোগানও নাই। এইটার ব্যাপারে আমার এই গাধা শামীমকে কি একটু আপনি বলবেন? প্রথমত হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমাদের কিন্তু উন্নতি হয়েছে অল্প সামান্য গত বছর 2 স্টেপ, কিন্তু আমাদের সাউথ এশিয়াতে আমরা অন্য কাউকে পেছনে ফেলতে পারি নাই। আমাদের চেয়ে 2 স্টেপ এগিয়ে আছে ভারত, তার চেয়ে 2 স্টেপ এগিয়ে আছে ভুটান, তার চেয়ে বহু স্টেপ সামনে আছে মালদ্বীপ, এবং আমাদের চেয়ে দ্বিগুণ এগিয়ে আছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এইচডিআই র্যাঙ্ক হচ্ছে 72 পৃথিবীতে, এবং মালদ্বীপের 95, ভুটানের 129, ইন্ডিয়ার হচ্ছে 131, আমাদের 133। আমাদের পরে 3টি দেশ আছে, নেপাল, পাকিস্তান এবং আফগানিস্তান। আফগানিস্তান অনেক পেছনে, নেপাল 142, পাকিস্তান 154। মুশকিলটা হচ্ছে আমরা যখনই কোনো তুলনা আসে আমরা পাকিস্তানের সাথে নিজেকে তুলনা করতে থাকি। এটা খুবই আমার কাছে অদ্ভুত লাগে। আমরা কখনোই আমাদের তুলনায় আপনি শুনবেন না যে আমরা শ্রীলঙ্কার সাথে কিংবা মালদ্বীপের সাথে আমাদেরকে তুলনা করি। একসময় আমরা মালদ্বীপের চেয়ে ভালো ফুটবল খেলতাম, আমরা মালদ্বীপের কাছে ফুটবলে পরাস্ত হই। একসময় আমরা নেপালের চেয়ে ভালো ফুটবল খেলতাম, আমরা নেপালের কাছেও ফুটবলে পরাস্ত হই। এবং প্রত্যেকবারই আমরা শুনি যে এইবার আমরা ভারতকে হারিয়ে দিব, আমরা জীবনে ভারতের সাথে জিতি না। তো এই হচ্ছে আমাদের ফুটবলের যেরকম অবস্থা, আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের অবস্থা একই রকম। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে আমরা ঐতিহাসিকভাবে গুরুত্ব দিইনি আমাদের বাংলাদেশে। আমরা সবসময় জিডিপিকে গুরুত্ব দিয়েছি, অর্থাৎ পকেটে কিছু টাকা এলো কিনা এটা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে, এবং যে কারণে আমাদের উন্নয়নের সুবিধা সাধারণ মানুষের কাছে সেইভাবে পৌঁছায় না। আমাদের উন্নয়নের সুবিধা কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর কাছে খুব কমই পৌঁছেছে। আপনি যদি গত 15 বছরের বিষয় লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মানুষের কাছে দুটো উন্নয়ন খুব দৃশ্যমান হয়েছে। একটি হচ্ছে রাস্তাঘাট, অর্থাৎ সহজে আপনি মানুষের একদম বাড়ি পর্যন্ত গাড়ি নিয়ে যেতে পারেন এবং সেও চাইলে আপনার বাড়ি পর্যন্ত চলে আসতে পারে। এবং আরেকটি উন্নয়ন হচ্ছে, সেটি হচ্ছে বিদ্যুৎ।
প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে, কিন্তু বিদ্যুতের জন্য তাকে আগের চেয়ে অন্তত পক্ষে 4 গুণ বা 3 গুণ বেশি খরচও করতে হচ্ছে। বিদ্যুতের বিল আমাদের ইনফ্লেশনের সাথে তাল মিলিয়ে বাড়ে নাই, আমাদের বিদ্যুতের বিল বেড়েছে জ্বালানির দামের উপর ভিত্তি করে। আমাদের বিদ্যুৎ কারখানাগুলি গ্যাস নির্ভর ছিল, আমাদের যেহেতু গ্যাস সম্পদ ফুরিয়ে যাচ্ছে, আমাদের কাছে সস্তা জ্বালানি নাই, আমাদের কোল নির্ভর প্ল্যান্টগুলি সেইভাবে এখনো চালু হয় নাই, আমাদের পারমাণবিক প্ল্যান্টটাও চালু হয় নাই, ফলে বিদ্যুতের খরচ কিন্তু আমাদের এখনো খুব একটা আওতার মধ্যে নাই। বিদ্যুতের ব্যয়টাকে যদি অর্ধেক করা যেত তাহলে কিন্তু অনেক জিনিসের দাম কমে যেত। যেমন আপনার শিল্প পণ্যের দাম কমে যেত, কারণ বিদ্যুৎ হচ্ছে শিল্প পণ্যের জ্বালানি। আপনার কৃষি পণ্যের দাম কমে যেত, আমাদের যে ধান উৎপাদন করি আমরা, ধান এবং আগে সবচেয়ে বেশি পানি ব্যবহার করে এমন ফসল হচ্ছে ধান, ফলে আমাদের প্রচুর সেচ করতে হয়, পানি দিয়ে ধানকে ডুবিয়ে রাখতে হয়। এই যে সেচের খরচ, এটা কিন্তু বিদ্যুৎ। আমাদের যে ইদানিং কালে পরিবহন, গ্রামীণ পরিবহন, সেখানে ব্যাটারি চালিত প্রচুর যানবাহন তৈরি হয়েছে, সেটার জ্বালানিও কিন্তু বিদ্যুৎ। আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটার একমাত্র জ্বালানি হচ্ছে বিদ্যুৎ। এবং আজকে যে ডিজিটাল বাংলাদেশ তৈরি করছি আমরা, ডিজিটাইজ বাংলাদেশ, সেইখানে কিন্তু আমাদের এই সমস্ত কম্পিউটার বলেন, ডিভাইস বলেন, এগুলার কিন্তু একমাত্র শক্তি হচ্ছে বিদ্যুৎ। আপনি চার্জ করেন অথবা আপনি এটাকে ইলেকট্রিক পয়েন্টে এটাকে অ্যাটাচ করেন। তার মানে কি? তার মানে বিদ্যুতের দাম যদি আমরা কমাতে পারতাম, আমাদের একটা বিরাট সাশ্রয় হতো, কিন্তু আমাদের বিদ্যুতের দাম বেড়েছে। উন্নয়নের যে দুটি বিষয় সকলকে স্পর্শ করেছে, সেই দুটি জায়গাতে কিন্তু আমাদের ব্যয় কমে নাই, বেড়েছে। কারণ রাস্তা হয়েছে, কিন্তু ডিজেলের দাম, তেলের দামও বেড়েছে, এবং বিশ্ববাজারের চেয়ে তেলের দাম বাড়িয়ে রেখে আমাদের সরকার তেল থেকে আয় করে, এটা নিশ্চয়ই আপনি জানেন। তারা ডিজেলের বেলায় একটু ভালো থাকেন, কারণ ডিজেল দিয়ে নাকি সেচ কাজ হয়, ডিজেলে পরিবহন হয়, ফলে ডিজেলের দামের ক্ষেত্রে আপোষ করেন না, কিন্তু অকটেন পেট্রোলের দাম এমন ভাবে বাড়িয়ে রাখেন যাতে বিরাট অঙ্কের লাভ হয় তাদের। অর্থাৎ তেল বেচে সরকার আমাদের কাছে লাভ করে। এইবার যে সমস্যাটা আপনি এনেছিলেন সেটা নিয়ে একটু গল্প করা যাক। সেটা হচ্ছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এখন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আপনি জানেন যে এটা খুবই আধুনিক ধারণা, যেখানে মনে করা হয় যে মানুষের উন্নয়নের অন্য কিছু জায়গা আছে, যার মধ্যে একটি হচ্ছে স্বাস্থ্য, একটি হচ্ছে শিক্ষা। এই দুটি জায়গাতে আপনি সেই জায়গাতে আমরা কি উন্নতি করেছি? এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। আমরা স্বাস্থ্য এবং শিক্ষায় করেছি, আমাদের গড় আয়ু বেড়েছে, আমাদের মাতৃ মৃত্যুর হার কমেছে, আমাদের শিশু মৃত্যুর হার কমেছে, কিন্তু প্রকৃত অর্থে আমরা বার্ডেন অফ ডিজিজ কমাতে পারি। আমরা 73 বছর বাঁচছি, কিন্তু তার মধ্যে কিন্তু আমরা আমাদের এই যে যত নন কমিউনিকেবল ডিজিজ আছে সেগুলা অনেক বেড়ে গেছে। আপনি যে ক্যান্সারের কথা বললেন, ক্যান্সার যদি বাড়ে তাহলে ক্যান্সারের চিকিৎসা কি? রেডিওথেরাপি এবং কিমোথেরাপি। এই রেডিও এবং কিমোথেরাপির যে খরচ, সেটা বহন করার সক্ষমতা বাংলাদেশের অধিকাংশ মানুষের নাই। কিন্তু বাংলাদেশে কোনো হেলথ ইন্স্যুরেন্স কিংবা সরকারি কোনো সুবিধা কিংবা ন্যাশনাল হেলথ সিস্টেমের কোনো ভর্তুকি, এগুলো কোনো কিছু কিন্তু ক্যান্সার রোগীর জন্য নাই। এখন ক্যান্সার রোগীর জন্য আপনি হাসপাতাল বানাচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু সেইখানে কি রেডিওথেরাপি ফ্রি? সেখানে কি কিমোথেরাপি ফ্রি? সেটার পেছনে যে খরচ, সেগুলো কি ফ্রি? তা কিন্তু না। তাহলে তো মানুষের কি হবে? মানুষ ক্যান্সার, ডায়াবেটিসের জন্য কি ইনসুলিন? হ্যাঁ, ইনসুলিন কি ফ্রি? ইনসুলিন তো ফ্রি না, এবং ইনসুলিনের জন্য পয়সা দিতে হয়। হ্যাঁ, তো এই যে আমাদের দেশে কি কোন রোগী আসলে ফ্রি চিকিৎসা পান? ওইভাবে পান না। টিকিট কেটে তিনি একটা ফ্রি বেড পান, একটা বাসস্থান পান, সরকার থাকার জন্য একটা বেড দেয়। টিকিট কেটে তিনি ডাক্তারের পরামর্শ পান, টিকিট কেটে তিনি সামান্য কিছু ঔষধ পান, কিন্তু জীবন রক্ষাকারী কিছু অ্যান্টিবায়োটিক, সামান্য কিছু অ্যান্টিবায়োটিক বাদে বাকি যে ঔষধ, যে চিকিৎসা, যে যা কিছু, সব রোগীকে কিনতে হয়। এবং এটাও কিন্তু গবেষণায় আছে যে রোগী 67 থেকে 70% মতো টাকা নিজের পকেট থেকে খরচ করে যে কোনো অসুস্থতায় বাঙালি। তার মানে আউট অফ দ্য পকেট যে খরচ, সেটা প্রায় 70%। কোভিড আসার পরে কিন্তু এটা আরো বাড়বে, কারণ কোভিডের যে খরচ প্রায় টোটালটাই আউট অফ দ্য পকেট। কেউ কোথাও কি অক্সিজেন ফ্রি দিচ্ছে? সরকারি হাসপাতালে দিচ্ছে। আর সরকারি হাসপাতাল কয়জন কোভিড পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারে? এই যে রেমডেসিভির, এই যে কি বলে ফ্যাভিপিরাভির, এই যে অ্যাক্টিমরা ইনজেকশন, এই যে টক্সিলিজুমাব, এগুলো কি ফ্রি? সরকারি হাসপাতালে এগুলো ফ্রি পাওয়া যায়? সরকার এগুলো ফ্রি দেয় না, কারণ এগুলোর হাজার হাজার টাকা দাম। একজন রোগীর যদি
6টা রেমডেসিভির ইনজেকশন লাগে, তার খরচের পরিমাণ প্রায় 36,000 থেকে 30,000 টাকা ধরে না। এটার দাম কত আপনি কিছুদিন আগে নিজে একটা লাইভ করছিলেন, আমি সেখানে দেখেছি যে 72,000 টাকা পর্যন্ত দাম উঠে গেছে, কালোবাজারি হচ্ছে। তো তার মানে কি? তার মানে হচ্ছে আমরা প্রকৃত অর্থে যে হিউম্যান ডেভেলপমেন্টের যে জায়গাটা, মানুষকে সেই নিশ্চয়তা দিতে পারছে না। সবই আছে কিন্তু মানুষের সেন্স অফ সিকিউরিটি নাই। মানুষ মনে করে না যে সে নিরাপদ। কিন্তু উন্নত বিশ্বে বা উন্নয়ন, প্রকৃত উন্নয়ন হয়ে গেলে যেটা ঘটে সেটা হচ্ছে মানুষ কিন্তু নিশ্চিত বোধ করে যে ঠিক আছে, আমার অসুখ হলে আমি হাসপাতাল পাবো, আমার অসুখ হলে আমি ঔষধ পাবো, আমি বাঁচবো, বেঁচে আমি প্রয়োজনে ঋণ পরিশোধ করতে পারবো। কিন্তু আমাদের এখানে হেলথ ইন্স্যুরেন্সও নাই, আমাদের এখানে স্বাস্থ্যের জন্য কোনো ঋণও কেউ দেয় না, এবং আমাদের এখানে বিনামূল্যে আসলে চিকিৎসা সেইভাবে পাওয়াও যায় না। তো এটা গেলে একটা জায়গা। আমাদের এখানে কি খাদ্য বিনামূল্যে পাওয়া যায়? কোথাও পাওয়া যায়? কোথায় বলেন তো? পাওয়া যায় এতিমখানায়, এবং পাওয়া যায় লিল্লা বোর্ডিং বলে সেইখানে। এছাড়া কি খাদ্য বিনামূল্যে কোথাও দেয়? দেয় না। পৃথিবীতে আপনি অন্যান্য দেশে গেলে দেখবেন যে চার্চে সাধারণ মানুষকে খাদ্য বিলি করে, বহু চার্চে। বহু রেস্টুরেন্টে দিনের শেষের যে খাবারটা সেটা ফ্রি দিয়ে। আমাদের দেশে এটা আছে অল্প কিছু জায়গায়। পুরাতে আমি একটা হোটেল দেখেছিলাম, বিরিয়ানির হোটেল। একটা নির্দিষ্ট সময় পরে তাদের বিরিয়ানিটা পুরো খাওয়াই দেয় মানুষকে। এরকম পুরান ঢাকায় কিছু হোটেল আছে, তারা ব্যক্তিগতভাবে করেন। কিন্তু আসলে কি এরকম কোনো জায়গা আছে যেখানে ডেস্টিটিউট, ল্যান্ডলেস, হোমলেস এই মানুষদেরকে কোনো ধরনের সুবিধা দেওয়ার চেষ্টা? এটা কিন্তু আমাদের সমাজে নাই। আমরা কি আচরণগত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে কি প্রকৃত অর্থে হিউম্যান ডেভেলপমেন্ট নিশ্চিত করতে পেরেছি? কোনোভাবেই পারিনি। না আমরা আমাদের জীবনে পাচ্ছি, না আমরা ওই ইন্ডেক্সের যে ফ্যাক্টরগুলো আছে সেইখানে কোনো ইমপ্রুভ করতে পারছি। আমরা শুধুমাত্র গড় আয়ু বাড়িয়ে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের একটা জায়গাতে নিজেদেরকে রেখেছি, বা এক ধরনের নিরক্ষরতা দূর করেছি আমরা, যেটা আদৌ নিরক্ষরতা দূর করা কিনা আমার সন্দেহ আছে। সেইভাবে আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা কিছু কিছু জায়গায় নিজেদেরকে ধরে রেখেছি। কিন্তু প্রকৃত হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যদি বাংলাদেশে আমরা অর্জন করতাম, তাহলে বাংলাদেশে কি হতো? বই বিক্রি বাড়তো। এত লোক স্বাক্ষর হয়ে গেল, একটা লোক বই পড়ে না। বাংলাদেশে পত্রিকার মার্কেট বেড়ে যেত, বাংলাদেশে বইয়ের দোকান দিয়ে বহু জায়গা ভরে যেত। আপনি যখন ইউরোপ আমেরিকার উন্নত দেশে যাবেন, এমনকি পাশের দেশ ভারতে যান, আমাদের চেয়ে সামান্য এগিয়ে থাকলেও আপনি দেখবেন সেখানে লক্ষ লক্ষ বইয়ের দোকান, বিভিন্ন শহরে বইয়ের দোকান আছে। আপনি ঢাকা শহরে কয়টা বইয়ের দোকান আছে আপনি গুনতে পারবেন। নিউ মার্কেট আর বাংলা বাজারকে বাদ দিলে, বাংলা বাজার তো এখন গাইড বইয়ের প্রকাশনার জায়গা, আর নিউ মার্কেটও প্রায় পাঠ্য বইয়েরই প্রকাশনার কি বলে বিক্রির জায়গা। এই দুটি বড় বাজার বাদ দিলে আপনি ঢাকা শহরে কোন এলাকায় কয়টা বইয়ের দোকান আছে আপনি গুনতে পারবেন। ভাই আমার আমার কাছে ওই আপনার তার মানে তো হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে না। হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে না। যেটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের এই পুরো সাউথ এশিয়াতেই হিউম্যান ডেভেলপমেন্টে কিছু দেশ পিছিয়ে আছে। তো তাদের মধ্যে আমরা সবসময় ফিফথ আর ফোর্থ হব। কিন্তু আপনি শ্রীলঙ্কাকে কতদিনে ধরতে পারবেন? এটার কি কোনো টার্গেট আছে আপনার? আপনি মালদ্বীপকে কতদিনে ধরতে পারবেন? আপনার কোনো টার্গেট আছে? সেটা তো নাই আমাদের, কারণ আমরা তুলনা করি পাকিস্তানের সাথে। আপনি যদি ব্যাক বেঞ্চারের সাথে বসে তুলনা করে বলেন যে আমার ব্যাক বেঞ্চার তো অঙ্কে 40 পেয়েছে আর আমি পেয়েছি 43, আমি ফার্স্ট হয়েছি। হ্যাঁ হয়েছেন, আপনি 3 নাম্বার বেশি পেয়ে ফার্স্ট হয়েছেন, কি লাভ? আপনি পিছন দিকে তুলনা করেন কেন? আপনি সামনের দিকে তুলনা করেন। আমরা কি পাকিস্তানের সমান হতে চাইছিলাম নাকি জীবনে কোনোদিন? তাহলে তো আমরা পাকিস্তানই থাকতাম। আমরা তো পাকিস্তানকে লাথি মেরে দিচ্ছি। তো যে দেশটাকে আমরা লাথি মেরে দিয়েছি, তুলনা করার সময় আমরা তার সাথে তুলনা করি। তো এটা খুব অদ্ভুত না? আপনি দেখবেন কিছুদিন আগেও বিভিন্ন ইয়ে বেরিয়েছে, আমরা 71 সালে পাকিস্তানের কি ছিল আর আমরা এখন কি হয়েছি, আমরা আমাদের পাকিস্তানের চেয়ে আমরা অনেক এগিয়ে গেছি। আমরা তো পাকিস্তানের চেয়ে 66 সালে এগিয়েছিলাম। 6 দফা যখন আন্দোলন হয় তখন তো এই হিসাবটাই আমরা দিয়েছিলাম যে আমরা ইনকাম করি বেশি, আমাদের পিছনে খরচ হয় কম। আমাদের পাটের টাকা দিয়ে ইসলামাবাদ বানায়, মানে কি আমরা আয় বেশি করতাম, আমরা আয়ের ভাগ পেতাম না। তো আমরা তো তখন এগিয়েছিলাম। ভাই তবে আমি এই মানবিক যে দিক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আপনি যে
এই যে বললেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা আউট অফ দ্য পকেট 70% খরচ হচ্ছে, এই খরচ টরচ করে তো মনে করেন যে এই টাকাগুলি তো কারো পকেটে যাচ্ছে, এই পকেটে যায় তো কিছু লোক তো ধনী হচ্ছে, তাহলে কি সেটা আমাদের ডেভেলপমেন্ট না? এটা একটা অদ্ভুত প্রশ্ন। ডেভেলপমেন্ট হচ্ছে যখন উন্নয়ন সবাইকে স্পর্শ করে, তখন সেটা উন্নয়ন। আর যখন একজন বা একাধিক ব্যক্তি বা অল্প কিছু গোষ্ঠী তারা ধনবান হতে থাকে, সেটা হচ্ছে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া। এই ক্যাপিটালিজমকে বলে ক্রোনি ক্যাপিটালিজম। আমাদের দেশে এবং আমাদের মতো বহু দেশে ক্রোনি ক্যাপিটালিজম তৈরি হয়েছে। আপনি যদি ভারতের দিকে তাকান, ভারতে আপনি দেখবেন যে এই ধরনের ক্যাপিটালিজম কায়েম হয়েছে। যারা ক্ষমতার কাছাকাছি, যারা ক্ষমতাবান লোকদের কাছে পৌঁছাতে পারে, যারা ক্ষমতার সঙ্গে যাদের লেনদেন আছে, তারা বিশেষ বিশেষ ব্যবসার লাইসেন্স পায়। যেমন বাংলাদেশে পাওয়ার স্টেশনের লাইসেন্স কারা পায়? আপনি 10,000 কোটি টাকা নিয়ে গেলেও কিন্তু আপনি পাবেন না, যারা পাওয়ার তারা পাবে। ফলে আপনার টাকা বা বিজনেস অভিজ্ঞতা থাকা বা আপনার ওই বিষয় সম্পর্কে জ্ঞান থাকা কিছুই, তাতে কিছু আসে যায় না। এই যে বাংলাদেশে প্রাইভেট ব্যাংক হয়েছে, বাংলাদেশের প্রাইভেট ব্যাংকের মালিক কারা হয়েছে? বাংলাদেশের অধিকাংশ প্রাইভেট ব্যাংকের মালিক রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনীতির সাথে সংশ্লিষ্ট অথবা দলকে যারা চাঁদা দেয় তারা হয়েছে সব সময়। বাংলাদেশে প্রাইভেট টেলিভিশন, প্রাইভেট রেডিওর মালিক কারা হয়েছে? যারা দলকে চাঁদা দেয়, দলের সঙ্গে যাদের সম্পর্ক আছে, দলের নেতা, দলের সঙ্গে ঘনিষ্ঠ, এরা পেয়েছে। আপনি চলেন, আমি আমি যাই, আপনি আর আমি যাই, আমার 30 বছরের অভিজ্ঞতা প্রাইভেট চ্যানেল বলেন আর এই চ্যানেল বলেন, টেলিভিশনে বলেন, আমার অভিজ্ঞতাকে কখনো অর্থমূল্যে রূপান্তরিত হবে না। কিন্তু গার্মেন্টসের ব্যবসা করে, তেল বেচে, তারপরে ধরেন মরিচ বিক্রি করে, বিদেশ থেকে চাল ডাল লবণ আমদানি করে অনেক টাকা হয়েছে আপনি কিন্তু লাইসেন্স পেয়েছেন। এই ক্যাপিটালিজমকে বলে ক্রোনি ক্যাপিটালিজম। মানে এগুলো হচ্ছে স্যাঙ্গাতদের টিকিয়ে রাখার অর্থনীতি। আপনার স্যাঙ্গাত, আপনার চেলা, আপনার চামুন্ডা, আপনি তাদেরকে টিকিয়ে রাখছেন, কারণ তারা আবার আপনাকে আপনার যে উদ্দেশ্য বা আপনার যে লক্ষ্য সেটার জন্য তারা আপনাকে ফান্ডিং করে। তো এইটা তো হচ্ছে এটা কিন্তু পাকিস্তানে ছিল। পাকিস্তানে যখন আমরা 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে একদল লোক ধনী হচ্ছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ব্যবসা, চাকরি, কোনো কিছু সুযোগ পাচ্ছে না, উনি তো এটাই বলেছিলেন। এই বাওয়ানি, এই আদমজি, এই বিভিন্ন আগরওয়ালা কিংবা বিভিন্ন যে ধনী ব্যক্তিরা আছেন, এদের কথাই আমরা তখন শুনেছিলাম যে এটা তো অর্থনীতির উন্নয়ন না। কিন্তু আমরা কি করেছি? আমরা তো একই কাণ্ডই করেছি। তো আসলে তো আমরা সেই পুরনো চক্র থেকে বের হয়ে আসি। এই ক্রোনি ক্যাপিটালিজম কায়েম হলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি টাকা বাড়বে কিন্তু সেই টাকা কোনো ছিটে ফোঁটা আপনার কাছে পৌঁছাবে না। ফলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন যারা করছে তারা 3 কোটি টাকার স্ট্যাম্প ডিউটি মওকুফ পেয়েছে, কিন্তু তাদের শ্রমিকরা অসন্তুষ্ট। কেন? কারণ তাদের সামান্য দাবি দেওয়ার দিকে তারা মনোযোগী না। এবং তখন সেখানে গুলি চালানো হয়েছে। কার উপরে গুলি চললো? যার সামান্য চাহিদা। কিন্তু এই লোক যে 3,000 কোটি টাকা মাফ পেল, সেই 3,000 কোটি টাকা কার পকেটের টাকা? সেটা কেউ প্রশ্ন করলো। 3,000 এবং কোটি আরো টাকা অদ্ভুত বিষয়, আমার ভাইয়ের পকেটে গেছে। এটা তো, উনি তো আমার ভাই, উনি তো আমার নেতা, উনি তো আমার তা তো বটে, কিন্তু উনি আবার কি করেছেন? না, উনি আবার কি করেছেন? উনি 30 কোটি টাকা দান করেছেন বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদে। সেই 30 কোটি টাকা তো উনি শ্রমিকদেরকে দান করলে পরে এই গন্ডগোলটা হতো না। মানুষের জন্য টাকা নাকি প্রতিষ্ঠানের জন্য টাকা, এটা তো আমাদেরকে বিবেচনা করতে হবে। অবশ্যই সবাই তো আমরা ভাই, বাংলাদেশে তো সকলেই আমরা ভাই। আমি আপনার সাথে এখানে একমত। ওনারা কিন্তু অনেক মানবিক। এই 5 জন যে মারা গেছে, মারা যাওয়ার পরে 3 লাখ টাকা করে তাদেরকে দেয়া হচ্ছে। আপনি বুঝতে পারছেন? 5 জন যে মারা গেছে তাদের 3 লাখ করে টাকা। হ্যাঁ, এই ব্যাপারে আমিও এই ব্যাপারে আপনার সাথে একমত, কারণ একটা সময় ছিল যে একটা ছাগল এবং 10,000 টাকা ছিল দাম। তো সেইখান থেকে তো উন্নতি হয়েছে, 3 লাখে পৌঁছেছে। না, একজোড়া ছাগল, হ্যাঁ, একজোড়া ছাগল এবং 10,000 টাকা, এরকম একটা বিষয় আমরা দেখেছিলাম লঞ্চডুবির পরে। একটা সময় বাংলাদেশ ওইখানে ছিল, সেখান থেকে তো উন্নতি হয়েছে, অবশ্যই 3 লাখ টাকা করে দিয়েছে। আপনার সাথে আমিও একমত। আসলে একমত না হয়তো কোনো উপায় নাই। মনে করেন যে আমরা যখন মেডিকেলে পড়ছি তখন হাড্ডির দাম ছিল
আমার মনে হচ্ছে 10-20 হাজার টাকা, এখন বোধহয় এটা 50 হাজার টাকা। দুইটা এক একটা কিডনি বিক্রি করলে এবং 2 লাখ টাকার উপরে পাওয়া যায়। হ্যাঁ, 2 লাখ হ্যাঁ, করে এবং তাহলে 4 লাখ হ্যাঁ, এবং টাকা। কর্নিয়া বিক্রি করলে 1 লাখ টাকা করে, বাকি সব অর্গান বিক্রি করলে প্রায় 15-20 লাখ টাকা। আপনার কিন্তু একটা মানুষকে মেরে যদি এটা বিক্রি করা হয়, তাহলে 3 লাখ টাকা দিয়ে যদি 15 লাখ টাকা ব্যবসা হয়, তাহলে কিন্তু এই যে ইকোনমিক্যালি ইটস এ ভেরি ফ্রুটফুল বিজনেস টু। তাহলে আমার তো এটা মনে আপনি হয় গুলি চালানো উচিত। না, আপনি সার্কাস্টিক্যালি বলেছেন কথাটা। আমি এতটা সার্কাস্টিক্যালি বলতে চাই না। মানুষের মৃত্যু খুবই ভয়ঙ্কর এবং মানুষের মৃত্যু আমরা কখনই অ্যাকসেপ্ট করতে পারি না। মানুষের মৃত্যু অ্যাকসেপ্ট করে না বলে শ্রেষ্ঠ হয়। আপনি দেখবেন যে মানুষ যে শুধু নিজের মৃত্যু অ্যাকসেপ্ট করে না সেটাও না। মানুষ একটা বিড়াল, একটা তিমি মাছ, একটা হাতি, একটা সিংহের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছে, তাই না? এই যে ভেটেরিনারি স্পেশালিস্ট, এরা কারা? এরা গরুর চিকিৎসা করে, গাধার চিকিৎসা করে, তাই না? এই যে আমি গাধা বলছি, হ্যাঁ, কিছুদিন পরে আমার মনে হয় যে আপনি এবং আমি আমাদের দুজনকেই ভেটেরিনারি স্পেশালিস্ট দেখাতে যেতে হবে, কারণ আমাদের তো এত পয়সা খরচ করে চিকিৎসা করার ক্ষমতা নাই। তো যেটা বলছিলাম যে এই যে মানুষ অন্য প্রাণীরও যত্ন করে, এটাই তো মানুষকে মানবিক করেছে। সেখানে মানুষ যখন মানুষের প্রাণ কেড়ে নেয়, এটা আমরা প্রথমত সমর্থন করতে পারি না। কিন্তু যে ঘটনাটা ঘটেছে, আপনি লক্ষ্য করেন যে আপনি কঙ্কালের কথা বলেছেন, কিন্তু এটা কি জানেন যে বাংলাদেশে কঙ্কাল বেচা কিনা নিষিদ্ধ? তো একটা দেশে 10,500 ছেলে মেয়ে ডাক্তারিতে পড়াশোনা করে, কিন্তু তারা লিগালি এই কঙ্কাল কেনা বেচা করতে পারে না। এবং বাংলাদেশে কঙ্কাল এক্সপোর্ট করা, ইম্পোর্ট করাও নিষেধ। বাংলাদেশে এই বিষয়ে কোনো কোনো আইনি সহায়তা নাই। ফলে এই যত ডাক্তার সাহেব, যত ল্যাবরেটরিতে যত কঙ্কাল ঝুলে আছে, সব বেআইনি। কেবলমাত্র আপনি আপনার কঙ্কাল যদি ডোনেট করেন, সেইটা কেবলমাত্র আইনগত কঙ্কাল, আর বাকি সব কঙ্কাল হচ্ছে বেআইনি। তাহলে এত কঙ্কাল কোথা থেকে আমরা পেয়েছি? বেওয়ারিশ লাশ থেকে। আমাদের অনুন্নয়ন থাকার কারণে আমাদের লাশের কোনো ওয়ারিশ থাকে না। সেই বেওয়ারিশ লাশ থেকে কঙ্কাল বের করে আইনের কোনো জায়গা না থাকার পরেও আমরা চিকিৎসা শাস্ত্র পড়েছি এবং কঙ্কাল কিনেছি, এবং সেটা কিন্তু সবার চোখের সামনে হয়েছে। একটা দেশ তার চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় কঙ্কাল প্রাপ্তির কোনো ব্যবস্থা করেনি। কিন্তু এই দেশের পুরনো মেডিকেল কলেজটা, ঢাকা মেডিকেল কলেজটার বয়স হচ্ছে অলমোস্ট 70 বছর হয়ে যাবে। মানে এই যে 47 থেকে যদি আপনি হিসাব করেন, তাহলে এই 2020-এ তার বয়স 63 বছর, 73 বছর, সরি, 73 বছর। এই অল্প কিছুদিন পরে 75 বছর হবে ঢাকা মেডিকেল কলেজের। কিন্তু এখানে কোনো আইনি কঙ্কাল দিয়ে লোকজন লেখাপড়া করে না। বাংলাদেশে 10,500 চিকিৎসক তৈরি হয়, তারা আইনগতভাবে কঙ্কাল রাখার তাদের অধিকার নাই। তো এই যে উদ্ভট আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলছে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চলছে, এটার কিন্তু কোনো হিসাব নাই। তাহলে উন্নয়ন আসলে কি? উন্নয়ন কি শুধু টাকা পয়সা? উন্নয়ন টাকা পয়সা না। যেমন বাংলাদেশে মদ পাওয়া যায়, কিন্তু মদ আসলে নিষিদ্ধ বস্তু। তাহলে আপনি দেখবেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন লোককে গ্রেপ্তার করলে তার বাসায় মদ পাওয়া গেছে, এরকম একটা মামলা হয়। আবার নিষিদ্ধ বস্তুটা বাংলাদেশে ব্যবহার হয়, এবং যত দামি জায়গা সেখানে এটা পাওয়া যায়। ঢাকা ক্লাবে পাওয়া যায়, শেরাটন হোটেলে পাওয়া যায়, এটা লাইসেন্স আছে। কিন্তু লাইসেন্সের শর্ত কি? মুসলিম যদি মদ্যপান করে তাহলে তার একটা ডাক্তারি সার্টিফিকেট লাগবে, এবং সেই ডাক্তারি সার্টিফিকেট ডাক্তার সাহেব বলবে যে বিশেষ অসুখ থাকার কারণে তাকে মদ্যপান করতে হবে। ডাক্তারি বইতে কোনো অসুখের ঔষধ হিসেবে মদ নাই। একমাত্র একটা ওষুধ, একটা অসুখের জন্য মদ আছে, সেটা হচ্ছে অ্যালকোহলিজম, অ্যালকোহল ডিপেন্ডেন্সি। অর্থাৎ উনি একজন পেশাদার মাতাল, উনি মাতাল না হলে পরে উনি ভালো থাকে না, ওনাকে মাতলামি করার জন্য মদ বিক্রি করো তার কাছে। তো বাংলাদেশে যারাই মদের লাইসেন্স নেয়, যদি লেজিটিমেটলি নিয়ে থাকে, তাহলে ডিজিজ একটাই, সেটা হচ্ছে হি ইজ অ্যান অ্যালকোহল ডিপেন্ডেন্ট পারসন। তো বাংলাদেশ যতগুলা মদের লাইসেন্স ইস্যু করেছে মুসলমানদের নামে, সবগুলা মুসলমান কিন্তু আসলে অ্যালকোহলিক, মানে অ্যালকোহলিক অথবা অ্যালকোহল ডিপেন্ডেন্ট। তো এই যে পরস্পর বিপরীত একটি সমাজে আমরা বসবাস করি, যেখানে ক্ষমতাই রাজত্ব করে, সেখানে আপনি কোনোভাবে উন্নয়নের সুবিধা সবার কাছে পৌঁছতে পারবেন। ক্ষমতা মানে এটা মাঝখানে খেয়ে ফেলবে, সেটা যেই হোক। তাহলে খুশু ভাই, আমি
আহ, এই এই যে যারা মদের লাইসেন্স পায়, যারা আপনার মেডিকেল কলেজে পড়ছে, এই হাড্ডি যাদের নাই, তারা সামগ্রিক ব্যবস্থাপনায় তো একটা করাপশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আহ, তবে তার মানে কি যে সিস্টেমটা কি এরকম করে রাখা হয়েছে যে আপনি করাপশন না করলে আপনি ভালো থাকতে পারবেন না? যেমন মনে করেন যে আমি হয়তো আহ, কোথাও আমি মেডিকেল কলেজে পড়ছি, আমি একটা হাড্ডি নিয়ে পড়ছি, সেই সময় হঠাৎ করে পুলিশ এসে বলল যে আপনি যে হাড্ডি নিয়ে পড়ছেন, আপনার কাছে কি এটা যে বেওয়ারিশ লাশের হাড্ডি তার কোনো প্রমাণপত্র আছে কি? আমি বললাম যে না, আমার কাছে তো নাই এটা। তখন বললো যে তাহলে তো আপনি তো অন্যায় করে ফেলছেন, এখন তাহলে থানায় চলেন। তখন আমি বললাম যে আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো এটা পড়তেছি। তার মানে কি এই যে আইনের গ্যাপ গুলি রেখে দেওয়া হচ্ছে। তখন আমি আমার আব্বাকে বললাম যে আব্বা, আমাকে তো পুলিশ ধরে নিয়ে যাচ্ছে মেডিকেল কলেজের হোস্টেলে এরকম হাড্ডি সহকারে, এবং বলছে যে হাড্ডি হলো অমুক ইয়ের লাশ। তো আমাকে এখন ছাড়াইতে হলে কিছু টাকা পয়সা যদি দেন, তাহলে হয়তো টাকা পয়সা দিলে আমি হয়তো ছাড়া পেতে পারি। পুলিশটা কিন্তু ঘুষ চায়নি, কিন্তু আমি তাকে জোর করে বললাম যে ভাই, আপনি আমার এই, আমি ভুল করে ফেলছি, এটা অন্যায়, এই আব্বা আমার টাকা পাঠাইছে 1 লাখ আমাকে, আপনি তো, পুলিশটা ঘুষ চাইলো না, কিন্তু আমি পরিস্থিতি থেকে আমি জোর করে তাকে ঘুষ খাওয়ালাম। বলে কি সিস্টেম গুলি এরকম ভাবে হচ্ছে, আমি ঘুষ চাই না, কিন্তু সিস্টেমটা এরকম যে আমাকে জোর করে পকেটের ভিতরে কিছু ঢুকায় দেয়। এই যে করাপশনের সিস্টেমটা আমাদের আছে, এটা এইটা আপনি একটা ভাঙা। অংশ বলেছেন, এটা আপনি একটা অংশ বলেছেন, কিন্তু এইভাবে চিন্তা করেন যে যদি একজন ব্যক্তি খুন হয় এবং কোনোভাবে তাকে কঙ্কাল নিয়ে ফেলা যায় এবং সেটা যদি একটা ছাত্রের কাছে পাঠিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনি একটা খুনকে ঢেকে ফেলবেন। ফলে এই কঙ্কালের বিষয়ে একটা আইন এবং একটা লেজিটিমেট কঙ্কাল বেচা কিনা, এটা কিন্তু চালু হওয়া একটা খুবই জরুরি। যাতে আমি যে কঙ্কালটা পাচ্ছি আমি জানবো যে এই কঙ্কালটা আমি কোনোখান থেকে চুরি করা না, কোনো কবর খুঁড়ে তুলে আনা না, কোনো চোরাই জিনিস না, এটা সত্যিকারেরই বেওয়ারিশ অথবা এটা দানকৃত, এটা হতে পারতো। কিন্তু কিন্তু এটা না করে আমরা কি করেছি, আমরা এইভাবে রেখে দিয়েছি যে আচ্ছা চলে চলুক না। এই চলে চলুক না পদ্ধতি থেকে বের না হলে তা আপনি উন্নত হলেন না। আপনি যতক্ষণ পর্যন্ত সবকিছু এইভাবে রেখে দিবেন যে আচ্ছা যা হয় হবে, এই যা হয় হবে মানেই হচ্ছে আপনি অসভ্য, আপনি অনুন্নত। সভ্যতার প্রধান জায়গাটি হচ্ছে যে সভ্যতা সবকিছুকে একটা নিশ্চিত নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, একটা রুলসে ফেলার চেষ্টা করেছে। এবং এই যে রোমানরা এত উন্নত হয়েছিল, গ্রিকরা এত উন্নত হয়েছিল, এরা কি তৈরি করছে? এরা এদের একটা কর ব্যবস্থা তৈরি করছে, একটা আইন ব্যবস্থা তৈরি করেছে, একটা রাষ্ট্রের দায়িত্ব কি, একটা সিটিজেন্স চার্টার ক্রিয়েট করেছিল যে রাষ্ট্র জনগণকে কি দিবে, জনগণ রাষ্ট্রকে কি দিবে, এটা একটা চার্টার ছিল। এবং শুধু তাই না, এরা বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছিল, এরা খরাক বা দুর্ভিক্ষে রাষ্ট্রের তরফ থেকে ফ্রি খাবার ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করেছিল। এবং রোমের সবচেয়ে উন্নত অবস্থায় রোমে 10 লক্ষ লোক থাকতো এবং পৃথিবীর সবচেয়ে বড় শহর, 10 লাখ লোক এক জায়গায় পৃথিবীতে থাকা একটা বিরাট ব্যাপার। কিংবা আপনি মিশরে কায়রোতে, আলেকজান্দ্রিয়ায় লাখ লাখ লোক থাকতো। এই যে বড় বড় শহরগুলি, বাগদাদে লাখ লাখ লোক থাকতো। কারণ কি? এই শহরগুলি মানুষকে উন্নত জীবনের নিশ্চয়তা দিয়েছে। ওই শহরে গেলে চিকিৎসা পাওয়া যায়, পানি পাওয়া যায়, ওই শহরে থাকলে পরে থাকার একটা জায়গা পাওয়া যায়। শহরে যারা থাকে তারা সিটিজেনদের কিছু রাইট আছে। আপনি বলেন তো, আপনি আপনার দেশে কিংবা আজকে পৃথিবীতে কোন কোন দেশগুলিতে সিটিজেনরা জানে যে তাদের কিছু রাইট আছে? জানেই তো না অধিকাংশ দেশের মানুষ। আর যেসব দেশে জানে সেসব দেশ হচ্ছে উন্নত। তা আপনি যদি উন্নত বলেন নিজেকে, বা আপনি উন্নয়নের কথা বলেন, এটা কখনোই টাকা দিতে হয় না। এটা হয় সিস্টেম, গুড গভর্নেন্স বা সুশাসন, সুবিচার, সুশিক্ষা, নিয়মিত সমাজ ব্যবস্থা, যে সমাজ মানুষের মঙ্গলের লক্ষ্যে কাজ করে, সেইগুলি দিয়ে আপনি উন্নত হবেন, তাই না? টাকা পকেটে থাকলে তো আপনি উন্নত এমন কোনো নিশ্চয়তা নাই। আপনি টাকা উড়িয়ে দিতে পারেন, টাকা দিয়ে ওই যে লাইসেন্স জোগাড় করে আপনি কিছু একটা জগতে থাকতে পারেন, ওই টাকা দিয়ে আপনি অনিয়ন্ত্রিত জীবন যাপন করতে পারেন, অনেক কিছুই পারেন। আজকে আপনি যেটা বলছিলেন যে টাকা তো অনেকেই পেয়েছে, হ্যাঁ টাকা তো অনেকেই পেয়েছে, কিন্তু সেই টাকার আমরা দেখছি ব্যাংকে টাকা লুট যায়, ব্যাংকে ভাওতা দিয়ে, কোম্পানি বানিয়ে, ভুয়া এলসি করে, ভুয়া কোম্পানির মাধ্যমে
টাকা সরিয়ে ফেলা যায়, এবং সেটা তদারক যাদের করার কথা সেই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ঘুষ খায়। তাহলে আপনি কার উপরে আস্থা রাখবেন? সকল ব্যাংকের বাপ মা যে সেন্ট্রাল ব্যাংক, সেখানকার লোক বসে নাকি ঘুষ খায়, এবং সেটা আবার পত্রিকায় আসে, এবং সেটা কোনো প্রতিবাদও হয় না। আবার ওই ব্যাংকের একটা বিজ্ঞপ্তি দিয়ে বলে যে হ্যাঁ উনি ঘুষ খাওয়ার অভিযোগ ওঠায়, ওনাকে কম গুরুত্বপূর্ণ দায়িত্বে দিয়েছি। সেন্ট্রাল ব্যাংকের আবার কম গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব আছে নাকি? সেন্ট্রাল ব্যাংকের দারোয়ানও তো সব ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় দারোয়ানটা, কারণ সে সবচেয়ে বেশি টাকা পাহারা দেয়, তাই না? সেন্ট্রাল ব্যাংকের যে ক্লিনার, সেও তো সকল ব্যাংকের সেরা ক্লিনার, কারণ সে হচ্ছে সবচেয়ে টাকার জায়গাটা মুছে। তো যখন বলে যে না ওনাকে আমরা কম গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি, তো এটা আমি কোনো, মানে সোজা কথা আপনি বলতেই পারেন। আমি আমি মনে করি যে আমাদের উন্নয়নের যে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। আমাদের জাতির যে স্বপ্ন, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা ভিত্তিক উন্নয়নের কথা চিন্তা করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সুবিচার নিশ্চিত করা, মুক্তিযুদ্ধের চেতনা ছিল মানুষের কাছে সুষম বন্টনের মাধ্যমে জাতীয় যে আয়, সে আয়ের সুফলটা পৌঁছে দেওয়া। মুক্তিযুদ্ধের চেতনা ছিল দুর্নীতিমুক্ত সমাজ তৈরি করা। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সমাজকে অপরাধ এবং সংগঠিত অপরাধের হাত থেকে রক্ষা করা। যে একদল লোক একত্রিত হয়ে ব্যাংক মেরে দিচ্ছে, লিজিং কোম্পানি মেরে দিচ্ছে, ঠকাচ্ছে মানুষজনকে, সংঘবদ্ধ প্রতারণা করছে, এগুলা আমাদের চেতনার মধ্যে ছিল না। আমরা তো এর মধ্যেই ছিলাম। পাকিস্তানিরা তো আমাদেরকে এইটাই করেছিল, আমাদেরকে চিট করতো, বাটপারি করতো, আমাদের টাকার হিসাব আমাদেরকে না দিয়ে ইসলামাবাদ রাওয়ালপিন্ডিতে খরচ করতো। পাকিস্তানিরা আমাদেরকে ভাওতাবাজি করে বলতো আমরা সেনাবাহিনীতে যাওয়ার যোগ্যতা রাখি না, আমরা অফিসার হওয়ার যোগ্যতা রাখি না। আমাদেরকে তো পাকিস্তানিরা চিটিং করেছিল। তো আমরা কি এখন নিজেরা নিজেদেরকে চিটিং করবো? আমি এটা আমি আসলে বুঝি না। আসলে আমি গাধা। তো ওই যে আমি গাধা বলছি কেন আজকে আমরা বলছি, কারণ আমরা গাধা, আমরা বুঝি না। বুঝলে তো আমরা ওরকম হতে পারতাম। আমি আবার ওই গাধার মতো না, আমার মাথায় একটা ইয়ে আসতেছে যে বঙ্গবন্ধু বলতেন যে 22 পরিবার আমাদের সবকিছু, তাদের কাছে টাকা পয়সা। তো এখন তো হয়তো 22,000 পরিবারের কাছে অনেক টাকা পয়সা হয়েছে। এই যে 22 থেকে 22,000 অঙ্কের দিক থেকে তো এটা উন্নত। তো হ্যাঁ, অঙ্কের দিক থেকে উন্নত, কিন্তু একটা ক্লাসিক্যাল পুঁজিবাদী বিকাশে এই যারা উন্নতি করেছেন, আপনি দেখতে হবে যে তারা ক্লাসিক্যাল ওয়েতে উন্নতি করেছেন কিনা, অর্থাৎ তাদের সম্পদ কি তারা দেশে রেখেছেন, তাদের সম্পদ কি থেকে কি তারা প্রকৃত পরিমাণে যে কর দেওয়া হচ্ছে সেটা দেন, তাদের সম্পদের সুবিধা কি সাধারণ মানুষেরা পায়, তারা কি শ্রম ঘন শিল্প তৈরি করেছেন, তারা কি শ্রমিকের পেছনে বিনিয়োগ করেছেন, তারা কি তাদের এখানে যারা শ্রমিক কর্মচারী খাটে তাদেরকে উপযুক্ত বেতন দিয়েছেন বা বেতন দেন, তাদের জন্য কি কোনো পরিকল্পনা তাদের আছে? আপনি দেখবেন যে বাংলাদেশে যত হাউজিং তৈরি হয়েছে গত 50 বছরে, অধিকাংশ হাউজিং হচ্ছে অফিসারদের হাউজিং, অধিকাংশ হাউজিং হচ্ছে বড় লোকদের হাউজিং, অধিকাংশ হাউজিং হচ্ছে সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় লাখ লাখ টাকা দিয়ে কেনা কাঠা কাঠা জমি। আমাদের এখানে শ্রমিকদের আবাসন তৈরি হচ্ছে। এই যে এত বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এত মালিক তাদের নিজেদের শ্রমিকদের থাকার জন্য ভালো ব্যবস্থা করেছে। বস্তিতে থাকে শ্রমিকরা। যে মালিক তার শ্রমিকের বাড়িতে গিয়ে দাওয়াত খেতে পারে না, সেই মালিক তার শ্রমিকের যত্ন নিতে পারছে না। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমার পিতা বাসের ব্যবসা করতেন। আমরা আমাদের বাসের ড্রাইভারদের বাসায় গিয়ে দাওয়াত খেতাম। এর কারণ হচ্ছে আমাদের বাড়িতে যেরকম রান্না হয় তাদের বাড়িতে একই রান্না হতো, একই রকম রান্না হতো, কাছাকাছি রান্না হতো। আজকে আপনি বলেন যে আপনি যে হোটেলে খান, পুঁজিবাদী সেই লোকটি যিনি বিশাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, আপনার ওই একই হোটেলে আপনার শ্রমিক ঢুকতে পারে? অন্তত এক বেলা ঢোকার সামর্থ্য তার থাকা উচিত ছিল। সারা পৃথিবীতে যেখানে উন্নয়ন নিশ্চিত হয়েছে সেইখানে মালিক 15 দিন 5 স্টারে খেতে পারলে শ্রমিক একদিন খেতে পারে। কিন্তু আমাদের শ্রমিক সারা বছরের আয় এক জায়গায় করেও সে একদিনের জন্য 5 স্টার হোটেলে ঢুকতে পারে না। ফলে এই যে ব্রাহ্মণ্যবাদী পুঁজির উন্নয়ন, এই ব্রাহ্মণ্যবাদী পুঁজির উন্নয়ন তো আমাদেরকে কোনো কিছু দিবে না এবং দিচ্ছে না। আমাদের 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 মালিক পক্ষ কি করে জানেন? শ্রমিকের ছেলে মেয়ের বিয়েতে যায়, গিয়ে একটা বড় টেলিভিশন দিয়ে আসে, একটা ফ্রিজ দিয়ে আসে, ব্যাস দায়িত্ব পালন হয়ে গেল। আপনি আপনার শ্রমিকের ছেলে মেয়ের জন্য লেখাপড়ার ব্যবস্থা করেছেন, একটা হাসপাতাল বানিয়েছেন। গার্মেন্টস মালিকরা একটা গার্মেন্টস শ্রমিকদের জন্য হাসপাতাল তৈরি করেছেন। তারা কি তাদের যারা শ্রমিক তাদের বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য একাধিক স্কুল তৈরি করেছেন?
তারা কি তাদের শ্রমিকদের থাকা খাওয়ার জন্য আলাদা বাসস্থান নির্মাণ করেছেন? করেন নাই তো। বাংলাদেশের কোন শিল্প প্রতিষ্ঠান করেছে? এত বড় বড় শিল্প গ্রুপ আছে, তাদের শ্রমিকরা কোথায় থাকে? খোঁজ নেয়? বলে না বেতন দেয়, ভাড়া করে থাকে। কিন্তু আপনি তো শ্রমিককে সমমানের জীবন যদি দিতে পারতেন, যেটা সিঙ্গাপুর দিয়েছে, যেটা কোরিয়া দিয়েছে, তারাও তো পুঁজিবাদী, যেটা জাপান দিয়েছে, আপনি উন্নয়নের সময় পাকিস্তানের দিকে তাকাইলে তো আপনার হবে না। এটা যে আপনাকে লাথি মেরেছিল, আপনি তার চেয়ে গিয়ে গিয়ে বলেন যে ওই লাথি মারা লোকটাকে আমি ভালো করেছি, ভালো করেছি। এইটা আমাদের তুলনার জায়গা হতে পারে না। আপনি যখন উন্নয়ন করবেন, আপনার দৃষ্টি উপরে রাখতে হবে, এটি পিছনে না। ভাই, আমরা প্রায় শেষ দিকে চলে আসছি। আমার খুব মনে আছে 91 সালে যখন ঘূর্ণিঝড়টা হলো, সেদিন রাত্রেবেলা আমি মনসুরকে, আপনার নিশ্চিত মনে আছে, ঢাকা মেডিকেল কলেজের আমাদের বন্ধু ছিল, আমরা তখন কারিকুলাম বিরোধী আন্দোলন করছিলাম। আমি মনসুর সহ আমরা 8টা মেডিকেল কলেজের 8 জন প্রতিনিধি আমরা সেদিন রাত্রে চিটাগং গিয়েছিলাম। তো রাত্রে যাওয়ার পরে আমরা যখন ট্রেনে চিটাগংয়ের কাছাকাছি পৌঁছাই, তখন ঝড় শুরু হয়ে গেছে। রাত্রে আমরা যে মেডিকেল কলেজের সাথেই ওদের একটা হোস্টেলে বাসা ভাড়া নিয়ে ওরা থাকতো, সেখানে সারা রাত আমরা সেই ঝড়ের তাণ্ডব দেখি। সকালবেলা আমরা পরে বের হয়ে আপনার সমুদ্র বন্দরের দিকে গেলাম এবং যাওয়ার পথে লাশ আর লাশ দেখা, এবং লাশ দেখতে দেখতে পরের দিন গিয়ে আমরা একটা নতুন জিনিস দেখলাম। সেটা হলো যে মানুষের পানির জন্য বোতলে করে পানির ব্যবস্থা করা হচ্ছে। তো আমি আমার মনে আছে যে মনসুরের কথা আজকে মনে পড়ছে, আমার দেখা ওয়ান অফ দা ব্রিলিয়ান্ট, আমাদের ইয়ারের ব্রিলিয়ান্ট এবং বন্ধু সুলভ একজন মানুষ। মনসুরের কথা স্মরণ হয়ে গেল হঠাৎ করে আজকে এই কথা বলতে গিয়ে। আমার প্রথম সেদিন হলো বোতলে পানি যে দেয়া যায় সেটা আমি প্রথম দেখলাম, এবং তারপরে এই বোতল করে বিভিন্ন পানি দেওয়া হলো। আর তার পরবর্তীতে বোতল পানির ব্যবস্থা আপনার আমরা বিভিন্ন জায়গায় দেখলাম। এখন তো সারা দেশের সব জায়গায় আমরা হলাম বোতল পানি খাই, কিন্তু আমাদের টিউবওয়েলের যে সাপ্লাই পানি আছে সেটা কিন্তু মুখে দেওয়ার মতন অবস্থা নয়। গরিব মানুষরা আমি দেখি যে রাস্তার পাশে যে সমস্ত পানি নিয়ে তারা রিক্সা চালায় এসে পানি খাচ্ছে, তাদের বোতলে পানি খাওয়ার এখনো সেই সামর্থ্য হয় নাই। তো পানি কিন্তু সেই 91 সালে আমার দেখায় পানি যে একটা এরকম কিনে খাবো, আমি কিনে খাবো, এটা আমিও তখন ভাবিনি। আমার কেন যেন এই করোনা আসার পরে মনে হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে যদি এরকম চলতে থাকে তাহলে অক্সিজেন বিক্রি হওয়া শুরু হবে। আমরা বোতল আকারে অক্সিজেন বিক্রি হবে, যেটা এখন আমরা বিভিন্ন হাসপাতালগুলিতে অক্সিজেন বিক্রি হচ্ছে, মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগছে, কিন্তু 2 দিন পর বোতল বোতল হয়তো দোকানে বিক্রি হবে। তো পুঁজিবাদী বা ওপেন মার্কেট ইকোনমির উন্নয়নের এই জায়গাগুলোতে তখন যদি আমরা বলি এই যে দেখো আমাদের দেশে এখন অক্সিজেন বোতলে বোতলে পাওয়া যায়, সবাই আমরা কিনে অক্সিজেন নেই, এরকম দিনটাও হয়তো আসতেছে। আমার কেন যেন মনে হচ্ছে যে ইট ইজ কামিং আপ, বিজনেসের ওই জায়গাটায় এই জিনিসটা আসতে পারে। তবে আমি গাধার মতন এটা হয়তো বললাম, কারণ আপনি তো জানেন যে আমি একটা গাধা টাইপের ছেলে। আপনার সাথে আমার মিল হওয়ার একটা বড় কারণ হলো আমরা গাধা টাইপের কথাবার্তা বলে ফেলি। তো আমি একটা লাস্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই, যেটা দিয়ে আলোচনা আজকে শেষ করতে চাই। সেটা হলো যে আমাদের যদি বলি যে আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নয়ন করেছি, তাহলে আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার আমরা অনেক উন্নয়নের কথা শুনি যে অমুক জায়গায় 10 টাকায় অনেকে যে আপনার ট্রিটমেন্ট পাচ্ছে, এই পাওয়া যাচ্ছে, 10 টাকা এই পাওয়া যায়, হ্যাঁ, বড় বড় এইসব। কিন্তু আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার যে ইনক্রিজিং ডে টু ডে, প্রতিনিয়ত এটা বাড়ছে। আমরা কি গাধার মতন এই সরকারকে বলতে পারি না যে একটা ইন্ডিকেটরই আমরা দেখতে চাই যে আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার রিডিউস করবা, এই টার্গেট তোমার আছে কিনা? এটা কি খুব বেশি গাধার মতন চাওয়া হয়ে যাবে? না না, আমরা তো চাই গাধার মতো না, আমরা কথা বলি গাধার মতো, চাই তো মানুষের মতো। কিন্তু যখন আমরা দেখি যে সেটা আমরা পাই না, এবং যখন দেখি যে সেটার যুক্তি বা সেটার অর্থ কেউ
বুঝতে পারছে না, তখন আমরা নিজেকে গাধা ভাবি আর কি, কারণ এছাড়া তো আর কোনো সান্ত্বনার জায়গা নাই। আপনি কি এটা ভাবতে পারেন যে যুক্তির কথা বা সত্যি কথা কেউ শুনছে না? তো যখন আপনি দেখেন যে কেউ সেটা শুনছে না, তখন নিজেকে দোষ দেওয়া ছাড়া আর শুধু আউট অফ দ্য পকেট এক্সপেন্ডিচার না, আমাদের বেশ কিছু বিষয়ে আমি মনে করি যে ইন্টারভেনশনের প্রয়োজন ছিল। একটি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল অফ হসপিটাল অ্যান্ড ল্যাবরেটরিজ। বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে এক ল্যাবরেটরির টেস্ট আরেক ল্যাবরেটরিতে হয়, এটা কেন নাই? তো কারণ আপনি ল্যাবরেটরিতে রক্ত পরীক্ষা করছেন, একই দিয়েছেন, একই পদ্ধতি, তাহলে এক এক জায়গায় এক এক ফলাফল, এক এক অবস্থা কেন হচ্ছে? কারণ স্ট্যান্ডার্ডাইজেশন নাই। হয় টেকনিশিয়ান, তাহলে যন্ত্রপাতি খারাপ, ক্যালিব্রেশন হয় না, নাহলে ভুল রিয়েজেন্ট ব্যবহার করছে, নাহলে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট। আপনি সারা বাংলাদেশে 64টা জেলায় 64 ল্যাব, যে ল্যাবে আমি যদি একজন প্রাইভেট ল্যাবরেটরি ওনার হই, আমার ল্যাবটা আমি টেস্ট করানোর জন্য আমি স্যাম্পল পাঠাবো, আমি দেখবো যে আমার ল্যাব ঠিক আছে কিনা, ওই ল্যাবের সাথে রেফারেন্স। আমাদের বাংলাদেশের রেফারেন্স ল্যাব কয়টা? আপনি যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলেন, আমি এটা মূর্খ নাদান, আমি কিচ্ছু জানি না। আমি যদি এটা বুঝি, আমার স্বাস্থ্য ব্যবস্থার প্রশাসকরা বুঝে না। বাংলাদেশের রেফারেন্স ল্যাব কোনটা? আমি যদি আজকে একটা মনে করেন আমি একটা ল্যাবরেটরি বানাচ্ছি, যে আমি রক্ত পরীক্ষা করবো, আমি দেখতে চাই যে আমার যন্ত্র সঠিক পরীক্ষা দেয় কিনা, বা আমার যন্ত্র যে রেজাল্ট দিচ্ছে এটা আমি কারোর সাথে মিলাবো। বাংলাদেশের স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি কোনটা, কোথায়, বা কার সাথে আমি ক্যালিব্রেট করবো, কার সাথে মিলাবো আমার টেস্ট? এক। দুই হচ্ছে, আমার কোনো ন্যাশনাল রেফারেন্স ভ্যালু আছে? আপনি যে লিখছেন সিআরপি অমুক, ডিএমআর অমুক, আপনি লিখছেন কিন্তু পরীক্ষার মধ্যে কোলেস্টেরল লেভেল অমুক, আমার ন্যাশনাল কোনো রেফারেন্স ভ্যালু আছে? বাংলাদেশের মানুষের কি আসলেই কোলেস্টেরল 200-র উপরে থাকে সবার? এটা জানেন? আমি জানি? আমার কোনো গবেষণা আছে? নাই। আমি ধরে নিচ্ছি আমেরিকানদের উপর গবেষণা করে পেয়েছে যে কোলেস্টেরল এত এত হইলে এত ওষুধ দিতে হবে, আমাদের মতো খাওয়া আমেরিকানদের মতো না, চুল আমেরিকানদের মতো না, আমার খাদ্যাভ্যাস আমেরিকানদের মতো, ফলে ইচ্ছা মতো লিপিড অর প্রেসক্রাইব করে দিচ্ছেন, ইচ্ছা মতো লিপিড লরিং এজেন্ট খাওয়াই দিচ্ছেন। আমার দেশের চাহিদা অনুযায়ী তো কিছু গবেষণার বিনিয়োগ থাকতে হবে। সেই জনস্বাস্থ্য কিংবা চিকিৎসা বিষয়ক গবেষণা, সেটা ক্লিনিক্যাল গবেষণা হোক, পাবলিক হেলথের গবেষণা হোক, সেই টাকা একটা বিশ্ববিদ্যালয়ে একটা 4 লাখ টাকা 3 লাখ ফান্ড দিয়ে, মানে মনে করে যে অনেক টাকা গবেষণায় দিয়ে দিয়েছে, গবেষণার ফান্ড। কিন্তু বাংলাদেশের টোটাল গবেষণার ফান্ড আর বাংলাদেশের টোটাল আতশবাজির ফান্ড এক জায়গায় করলে দেখবেন আতশবাজির ফান্ড গবেষণার ফান্ডের চেয়ে বেশি। এবং আমাদের একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, কি বলে, বিসিএসআইআর, ওনারা একসময় কুপিচের আগে এগুলো গবেষণা করে আবিষ্কার করেছিলেন, উন্নত মাশরুম, এগুলো কোনোটা কিন্তু মৌলিক গবেষণা না। কিছুদিন আগে ওনারা একটা নাকে দেওয়ার ওষুধ আবিষ্কার করেছে, তারা দাবি করতে শুরু করলেন, ওইখানকার গবেষকরা, ওরা করেন নাই, ওইখানকার প্রধান গবেষক উনি নাকি এটার মধ্যে আছেন, এবং উনি দাবি করে ফেললেন যে এটা নাকের মধ্যে দিলে করোনা হয় না। কিন্তু উদ্ভট ব্যাপারটা হচ্ছে নাকের মধ্যে এটা দেওয়ার পরেও মাস্ক পরে থাকতে হয়। তো যেখানে উনি বলছেন যে ওনার এই নাকের ড্রপ 80% সফল, আর মাস্কের সাফল্য হচ্ছে 95%। তো 95% কাঁথার নিচে 80% ওষুধ দিলে কোনটা কাজ করেছে, মাস্ক নাকি ওটা নাকেরটা? এটা নাকে দিয়ে তো দেখতে হবে যে মাস্ক ছাড়া আমি ঘুরে বেড়াচ্ছি এবং কত ভাগ সফল, তাই দেওয়ার কথা না? কিন্তু উনি বলেছেন না, এটা নাকে দিলেও মাস্ক করে থাকতে হবে। তো তাইলে আমি নাকে দিব কেন? মাস্ক দিলেই তো আমি 95% সফল। এই যে উদ্ভট গবেষণা, এইটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। এইটা বুঝতে কি অনেক লেখাপড়া করা লাগে? এটা বুঝতে অনেক লেখাপড়া করা লাগে না, এটা বুঝতে কমন সেন্স লাগে, সাধারণ বুদ্ধি। তো গাধার আসলে কি আছে? গাধার সাধারণ বুদ্ধি আছে। আমি আপনি আমার মতো যারা, আপনার মতো যারা গাধা, আমি গাধা বলছি এই জন্য আমি বলছি যে আমাদের এই সাধারণ বুদ্ধিটাই হচ্ছে একটা সমস্যা। কারণ এই অসাধারণ লোকগুলির ভিড়ে আমাদের সাধারণ কথা তো কেউ শোনে না বা শুনতে চায়ও না। আজকে এটা দিয়ে শেষ করি, শামীম। গত 1-2 দিন ধরে চলছে যে একজন
নারী চিকিৎসক, রেডিওলজির সহযোগী অধ্যাপক, তাকে রাস্তায় দাঁড় করিয়ে আইডি কার্ড চাওয়া হয়েছে। এবং আইডি আসলে কে দিবে, এটা নিয়ে সবার মনে একটা দুশ্চিন্তা যে এটা কি কোনো ন্যাশনাল আইডি, এটা কি কোনো ডাক্তারের আইডি, এটা কোনো প্রাতিষ্ঠানিক আইডি, কে দিবে? বাংলাদেশে বিএমডিসি নামে একটি প্রতিষ্ঠান আছে যারা সকল অ্যালোপ্যাথিক চিকিৎসককে রেজিস্ট্রেশন দেয়। খুব সাধারণ একটা সফটওয়্যার কিংবা খুব সাধারণ একটা অ্যাপের মাধ্যমে যে কোনো মোবাইল ফোন থেকে একটা কোড পাঠিয়ে দিলে এবং নিজের নাম্বারটা দিলে ফিরতি মেসেজে যদি আসে যে ইয়েস দিস নাম্বার ইজ ওকে, এটাই কিন্তু আইডি হতে পারে। ফলে বিএমডিসি তে রেজিস্টার্ড সকল ডাক্তার যে রেজিস্ট্রেশন নাম্বারটা, এইটাকে একটা সার্ভারে রেখে সেটার সঙ্গে ট্যালি করার একটা সাধারণ অ্যাপ বা সাধারণ একটা সফটওয়্যার দিয়ে এই আইডিটা যে কোনোখানে ডাক্তার কেন যে কেউ এটা ব্যবহার করতে পারে। বিএমডিসির বেলায় ডাক্তার, ওই আয়ুর্বেদিকদের বেলা আয়ুর্বেদিক যে প্রতিষ্ঠান আছে তারা, এক একজনের ক্ষেত্রে এক একজনটা, কিন্তু এই সিস্টেমটা তারা অ্যাপ্লাই করতে পারে। সেগুলো কোনো কিছুর ব্যবস্থা না করে আপনারা দেখেছেন যে আমরা আমাদের ডিজি অফিস ব্যস্ত হয়ে গিয়েছে একটা অ্যাপ, মানুষ তার লক্ষণ জানাবে এবং করোনা হয়েছে কি না, এটা একটা ওই অ্যাপ আসলে কি কাজে লেগেছে আমরা জানি না, ওটার নাম ছিল করোনা অ্যাপ নাকি, তো ওইটা দিয়ে কি কাজ হয়েছে আমি জানি না, কিন্তু এইটা যদি করতো আজকে এই হ্যারাসমেন্ট গুলো হতো না এবং জীবন কাজে লাগতো সকল ডাক্তারের। আমাদের মুশকিল কি জানেন, আমরা ওই একবেলা বিয়ে বাড়ির কাচ্চি খেতে পছন্দ, কিন্তু প্রতিদিনের জন্য সামান্য প্রোটিনের ব্যবস্থা করার আগ্রহ আমাদের নাই। কিন্তু সারা জীবনে যে ডিম পাচ্ছি না একটা খাওয়ার জন্য, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এরকম, তারা লিনিয়ার অ্যাক্সিলারেটর কিনতে পছন্দ করে, তারা সিটি স্ক্যান মেশিন কিনতে পছন্দ করে, তারা উপজেলাতে আইসিইউ বেড বসাচ্ছে, এরকম একটা সংবাদ এসেছে। আমি জানি না কতটা সত্য মিথ্যা, কিন্তু যদি হয়ে থাকে, অধিকাংশ উপজেলায় ভালো একটা এক্সরে মেশিন নাই, একটা ভালো ডিজিটাল প্রিন্ট দিয়ে যে ভালো ডিজিটাল এক্সরে, সেটা নাই অধিকাংশ উপজেলায়। আপনি আইসিইউতে মানুষকে নিবেন এক্সরে না করে? সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ছাড়া আপনি আইস বসিয়ে দিবেন, সেখানে একটা ভালো এক্সরে মেশিন ছাড়া আপনি কাউকে ইন্টিউবেট করে দিবেন? এই স্বাস্থ্য ব্যবস্থা কে চালায়, কেমনে চালায়, কিভাবে চালায়? একটা সাধারণ রোগী মনে করি নিজেকে। আমি তো জীবনে লেখাপড়া করেছি, এটাই আমি এখন ভাবতে অপছন্দ করি। আমি ঢাকা মেডিকেলের অতি সামান্য নগণ্য ছাত্র। আমি কি পড়েছি কি পড়ি নাই এগুলো নিয়ে অনেকে প্রশ্ন করে, কিন্তু আপনার শামীম আপনি জানেন যে আমি ছাত্র কেমন ছিলাম, আমার শিক্ষকরা জানেন, কিন্তু সেগুলো সব বাদ দেন। একটা সাধারণ মানুষ হিসেবে আমি প্রশ্ন করতে চাই যে উপজেলায় ঢুকে আমি একটা অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করাতে পারি না, যে উপজেলায় ঢুকে আমি একটা সাধারণ সার্জারি করাতে পারি না, সে উপজেলায় আইসে। এইটাই হচ্ছে আমি আমি গাধা বলছি মূল কথা, যে আমরা এগুলা বলে যাব, এগুলা রেকর্ডেড থাকবে, এগুলা মানুষ শুনবে, এগুলো কোনো উত্তর দিতে পারবে না। দিলে ক্ষমতা দেখা উত্তর দিবে যে ওনার কি অধিকার, উনি কেন বলে, ওরা কেন বলে, এটা বলবে, কোনো যৌক্তিক উত্তর দিতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত কোনো কাজ হবে না, কেউ শুনবে না, এবং দিন শেষে আমি গাধা বলছি। সবাই অসংখ্য ধন্যবাদ। আমাদের এই আজকে আলোচনা আমরা এখনই শেষ করব। আমরা এই আলোচনাগুলো করতে চাই এবং করে যাব যদি আমার দেশের যারা পরিচালনা করছেন, যারা দেশের নীতি নির্ধারক আছেন, তারা যদি জেগে ওঠেন, তারা যদি বুঝতে পারেন যে কিভাবে আমাদের দেশের কিছু দীর্ঘমেয়াদী বা মানুষের উন্নয়নের জন্য চিন্তা করা। অর্থনৈতিক উন্নয়ন অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে মানবিক যে জিনিসগুলো, যেগুলো মানুষের ভ্যালু অ্যাড করে, সেই জায়গাগুলোকে আমাদের দিকে সামনে এগিয়ে নিয়ে আসতে হবে। আমরা যে পাকিস্তানকে, তুষার ভাই আপনার যে আজকে কথাটি, যে পাকিস্তানকে লাথি মেরেছি, সেই পাকিস্তানের সাথে তুলনাও করতে চাই। আমরা তুলনা করতে চাই আমাদের সামনে সাউথ ইস্ট এশিয়া শ্রীলঙ্কা যেখানে আছে, আমরা তাদের চেয়ে আগাতে চাই। আমরা তুলনা করতে চাই পুঁজিবাদের বিকাশ যেখানে ঘটেছে। আমরা যদি এই এশিয়ান কান্ট্রিজের মধ্যে যদি আমরা দেখি যে কোরিয়ানদের কথা, সিঙ্গাপুরের কথা, তাদের সাথে আমরা নিজেদেরকে তুলনা করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের জায়গায় আসতে চাই। সর্বশেষে তুষার ভাই যে মূল কথাটি বলেছেন
গভর্নেন্সটা খুবই ইম্পর্টেন্ট। গভর্নেন্স ছাড়া, করাপশন কমানো ছাড়া এবং এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া ছাড়া আমাদের উন্নয়ন কতটুকু নিশ্চিত হবে বা আমরা টেকসই এটাকে টিকিয়ে রাখার মতন আমরা ব্যবস্থা আসতে পারবো কিনা সেটা কিন্তু সন্দেহ থেকে যায়। সর্বশেষে বলবো, মানুষের মতামতকে মূল্যায়ন করতে হবে, মানুষের মনকে জয় করতেই হবে। ভুলে গেলে চলবে না যে 1970 সালে আমরা মানুষের মত, মানুষ চেয়েছিল যেন আওয়ামী লীগ এই দেশে সরকার গঠন করে। তখনকার মানুষ অশিক্ষিত থাকলেও তারা কিন্তু চেয়েছিল। সেহেতু গণতন্ত্রের এই যে সৌন্দর্য, গণতন্ত্রের এই যে আউটকাম, সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। সেহেতু মানুষকে মনকে জয় করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা আগামীকাল আবার ফিরে আসবো আপনাদের সামনে, এবং আমাদের আগামীকালকে তৃতীয় পর্ব হলো হায়রে মানুষ ঠুস। আব্দুল নূর তুষার ভাইয়ের পরিকল্পনা ও পরিচালনায় আমরা আগামীকাল 10:30টায় ফিরে আসবো হায়রে মানুষ ঠুস পর্ব নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তুষার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা যারা আমাদের সাথে আছেন, আমরা চাই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে। আমরা চাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হোক। সেটার জন্য আমরা এই গাধার মতন প্রশ্নগুলো, আমরা এই গাধার মতন কথাগুলো বলেই যাব। সবাইকে ধন্যবাদ।